আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, জুমার দিন। অনেক কাজের সময়, অনেক কাজ থাকে বাসায়, আবার বৃষ্টি। সবকিছু মিলিয়ে আজকে পরিবেশটা এখানে আসার জন্য উপযুক্ত নয়। বাসায় বসে চা খাওয়ার সময়। তারপরেও আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টির সময় গাছপালার কেমন করে যত্ন নিতে হয়, অথবা বৃষ্টির সময় কি সমস্যা হয় গাছের, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা নতুন এখানে, তাদের জন্য বলছি, গ্রিন বাংলাদেশ আমাদের সবুজ বিতরণের একটি গ্রুপ। এরকম শত শত গ্রুপ আছে। আমাদের গ্রুপটা খুব ছোট। আপনারা যারা আছেন তাদেরকে নিয়েই আমরা কাজ করি। এরকম ছোট গ্রুপের আমরা যখন গাছপালা দিচ্ছিলাম, শেয়ার করছিলাম, গ্রিন শেয়ারিং করছিলাম, তখন আমাদের কাছে মনে হলো যে গাছপালা শুধু দিলেই হবে না, সেটাকে কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করব, যত্ন করব, গাছটাকে বড় করব, অথবা রোগবালাই হলে কেমন করে সলিউশন করব, সেগুলো নিয়ে কথা বলা দরকার। সে লক্ষ্যেই আমাদের এই 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিং আসলে স্কুল না, জাস্ট আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কিভাবে সলিউশন করা যায় সেটা নিয়েই কথা বলা। আমি এর জন্য উপরে সুন্দর করে লিখে দিয়েছি, নলেজ রিভাইটালাইজিং। আপনার কাছে নলেজটা আছে, সেটাকে আমরা শেয়ার করে বুস্ট আপ করব। এটা আমরা সাধারণত প্রতি মাসের দুটো করার চেষ্টা করি, কখনো কখনো হয় না। গত মাসে আমরা একটা করেছি, এই মাসেও শেষ হয়ে যাচ্ছে। আজকে তাই বৃষ্টির দিনেও আপনাদেরকে ডেকেছি। যারা কষ্ট করে এসেছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই 90 মিনিট স্কুলিং আজকে 191তম 90 মিনিট স্কুলিং। এর আগে যে স্কুলিংগুলো হয়েছে সেগুলো কখনো কখনো ঢাকা এবং ঢাকার বাইরে করেছি আমরা। আমাদের স্কুলিংয়ের বৈশিষ্ট্যটা হলো, আপনারা যারা উপস্থিত হবেন তাদের সবাইকে একটি করে গাছ, অন্তত একটি করে গাছ উপহার দেয়া। আমরা রিকোয়েস্ট করে দেই, আপনার কাছে যদি কোনো এক্সট্রা গাছ থাকে তাহলে আমরা নিজেদের মাঝে আবার শেয়ার করে নিব, যেটাকে আমরা গ্রিন শেয়ারিং নাম বলে আমরা ডাকি। সো যারা কষ্ট করে এসেছেন, আবারও বৃষ্টির মাঝে, বৃষ্টির দিনের শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টি, বাট গরম কিন্তু লাগছে ঠিকই, যাই তবুও আমরা বলছি বৃষ্টির দিনে গাছপালা নিয়ে কিভাবে যত্ন করতে হয় সেগুলো আমরা কথা বলবো আজকে। বর্ষা বলতে আমরা যে জিনিসটা বলি, শীতের বাইরে সেই সময়টা, সেটাকেই আমরা বর্ষা বলে থাকি। মানে শীতের সবজি আর বর্ষার সবজি, এরকম একটা কথা বলি। কিন্তু টাইমটা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে মার্চের পর থেকে, মানে মধ্য মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত আমরা খরিফ, রবি সিজন, খরিফ ওয়ান, খরিফ টু। খরিফ ওয়ান এবং খরিফ টুকেই আমরা কিন্তু বর্ষাকালের সবজি বলি, কিন্তু ম্যাক্সিমাম সময়টা কিন্তু খুব ড্রাউট থাকে, শুকনো থাকে। যেমন মধ্য মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত কিন্তু আমাদের খুব বেশি বৃষ্টি ছিল না। মধ্য জুলাই থেকে এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত সিজনালি আমরা ক্রপিং প্যাটার্ন হিসেবে আমরা বলি। বাট এই সময়টা কিন্তু প্রচুর বৃষ্টিপাত, প্রমাণ আজকের বৃষ্টিপাত। সো এই বর্ষার সময়ে দুটো সিজন, কিন্তু একটা খুব ড্রাউট থাকবে, আবার কখনো কখনো খুব বৃষ্টি থাকবে। এই দুটোর সময় কৃষকরা কিন্তু হিমশিম খান যে আমরা ফসল উৎপাদন করে, আমি মাঠ পর্যায়ে বলছি, মাঠ পর্যায়ে কৃষকরা কিন্তু খুব হিমশিম খান। কারণ
কখনো পানি দিতে পানি সেচের অভাব হয়, আবার কখনো কখনো পানি জমে থাকে, ড্রেনেজের অভাব হয়। সব কিছু মিলিয়ে বর্ষার যে ক্রপসটা বলছি, দুটো সমস্যা। একটা হচ্ছে পানির ক্রাইসিস, আর একটা হচ্ছে বেশি পানি হয়ে যাওয়া। দুটো সমস্যা। এই দুটো সমস্যা নিয়ে আমরা কথা বলবো আজকে। তাহলে এই সময়গুলোতে আমরা সাধারণত কি কি সবজি আমরা মাঠে দেখি? প্রথমত হচ্ছে নানা রকমের সবজি আমরা পাই। কলমি শাক, তারপর হচ্ছে ডাঁটা শাক, পুঁই শাক প্রচুর পরিমাণে কিন্তু হয়। কিন্তু এটা সমস্যাও আছে, পুঁই শাকের পাতার ভিতরে দাগ পড়ে যায়, এরকম নানাবিধ সমস্যা আছে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো আজকে। এছাড়া কিউকার্বিটস এই গ্রুপসের ফসলগুলো যেমন শসা, ঝিঙা, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, পটল, এগুলো কিন্তু এই সময়ে ফসল। এবং বাজারে যদি যান, আমি মাঝে মাঝে, আমি যেহেতু রান্না করে খাই না সেহেতু আমার বাজারে যাওয়া খুব হয় না, কিন্তু শখ করে মাঝে মাঝে যাই। টাউন হল বাজারের জন্য সবজি বাজারটাতে যাই, তখন এই সবজিগুলো দেখে আমার মাঝে মাঝে সারপ্রাইজ হই। কৃষকরা কত কষ্ট করে কত সুন্দর ফসলগুলো আমাদেরকে তুলে দেয়। সেগুলো, এই ফসলগুলো কিন্তু এখন দেখা যায়। এছাড়া সজিনা আছে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া আপনারা সবাই উৎপাদন করছেন, ছাদেও উৎপাদন হচ্ছে। বরবটি ছাদে খুব ভালো হয়, ঢেঁড়স ছাদে খুব ভালো হয়। এছাড়া বাংলাদেশে কিন্তু একটা বেশ রেভলিউশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ, গ্রীষ্মকালীন মূলা চাষ, কখনো কখনো গ্রীষ্মকালীন টমেটো চাষ, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ, এইরকম অনেকগুলো চাষ করে থাকে। ছবি যদি দেখি, সামার টমেটো অনেক কৃষকরা কিন্তু করতে চেষ্টা করে, কারণ হচ্ছে অনেক দাম পান তারা, তার ইকোনমিক বেনিফিটটা খুব কৃষক বেশি পান। সামারে যদি অনিয়ন তৈরি করা যায় তাহলে এটাও বেনিফিট বেশি পাওয়া যায়। আবার হচ্ছে সামারে আমরা চেষ্টা করছি যে সারা বছরের, খেয়াল করে দেখেন, সারা বছরে আমরা যেই আলু খাই সেই আলুটা বাংলাদেশে শুধুমাত্র নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে উৎপাদন হয়। কিন্তু এইটাই যদি আমরা সারা বছর উৎপাদন করতে পারতাম তাহলে কিন্তু আমাদের কাছে খুব অ্যাভেলেবল হতো, স্টোরেজের সমস্যা হতো না, ফ্রেশ আলু খেতে পারতাম। কোল্ড স্টোরেজে রেখে ফ্রেশ আলুগুলো আমাদের কেন যেন মিষ্টি 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 মনে হয়, সেটা হতো না ভালো মানের। সেটাও গবেষণা চলছে, ইনশাআল্লাহ কিছুদিনের মাঝে দেখবেন সামারও পটেটো আলু উৎপাদন হচ্ছে। তাহলে কি কি সবজি সামারে উৎপাদন করি আমরা ছাদে অথবা বাণিজ্যিকভাবে, সেগুলোর কিছু একটা ছবি আমরা কিন্তু চোখের সামনে ভাসছে। সেগুলোর সমস্যাগুলো নিয়েই আমরা কথা বলবো আজকে। এই ফসলগুলো উৎপাদন করার সমস্যাগুলো কি? অনেক রকমের সমস্যা, অনেক রকমের। বর্ষাকালের সমস্যা অনেক। আমি বিশেষ করে যেহেতু মাঠে আমি ফসল উৎপাদন করি, আমি নিজে উৎপাদন করি, গিয়ে দেখেন এখন মাঠেতে ড্রেনেজ সিস্টেম আমার খুব পুয়ার হয়ে গিয়েছে, আমি পলিনেশন করাতে পারছি না। অনেকগুলো ফসল দেখা যাচ্ছে একটু বড় হয়ে পড়ে যাচ্ছে, কোন ফসল আবার পচে যাচ্ছে, নানাবিধ সমস্যা। সেই সমস্যাগুলির সমাধান নিয়েই আজকের কথা। মাঠে যেই ফসলগুলো উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু আমরা ছাদ বাগানে করছি, সমস্যার সলিউশনগুলো একই রকম হবে। ভালো মানের সিড অ্যাভেলেবিলিটি, আমরা যখন ছাদ বাগানিরা ফসল উৎপাদন করতে যাই, ভালো মানের সিড কোথায় পাবো সেটা কিন্তু পাই না। কিন্তু একটু চোখটাকে বন্ধ করে কল্পনার সাগরে ভাসিয়ে দেন। আমার মাকে আমি দেখছি এখন, মা টবের ভিতরে গোলাপ চাষ করতেন, টবের ভিতরে বরবটি চাষ করতেন, ঢেঁড়স চাষ করতেন। সেই সময়ে আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি কত রকমের ফসল উৎপাদন করছে। তাহলে ওই সময় কি হাইব্রিড সিড ছিল? হাইব্রিড ছিল না, দেশি সিড ছিল। মা কি করতেন, যেই লাউটা বড় হতো সেই লাউটা থেকে ম্যাচিউর করে সেখানে সিড রাখতেন, দুটা মরিচ পাকিয়ে সেখানে সিড রাখতেন, দুইটা শিম শুকিয়ে নিয়ে, গাছে শুকিয়ে নিয়ে সেটা থেকে সিড রাখতেন। মনে আছে তো সেইগুলো, গল্পগুলো চোখে ভাসে কিনা দেখেন, আপনারা কিন্তু দেখেছি এগুলো। দু রকমের সিড পাওয়া যায়, আসলে তিন রকমের। দু রকমের আপনারা জানেন, তিন রকমের আমরা জানি। দু রকমের সিড হচ্ছে, বাজারে যদি যান গিয়ে দেখবেন, একটা বলবে দেশি বীজ, ওপি বীজ বলেছি। ওপি মানে ওপেন পলিনেটেড, নিজেরা নিজের ক্রস হয়ে, যেমন টমেটোর সিড, ঢেঁড়সের সিড, এগুলো সবগুলো নিজেরাই কিন্তু সিড উৎপাদন করে। তাহলে এইগুলোকে আমরা ওপি সিড বলে থাকি।
আবার কেউ কেউ বাজার মূল্য বেশি পাওয়ার জন্য বলে হাইব্রিড সিড। হাইব্রিড সিড কি বুঝেন? হাইব্রিড সিড মানে হচ্ছে আমার বাবা মা ক্রস হওয়ার ফলে আমার জন্ম হয়েছে, আমি তো হাইব্রিড জামাল। মানে হচ্ছে দুটো প্যারেন্টসে ক্রস করে যে প্রথম জেনারেশনটা হয়, F1 জেনারেশন, সেটা হচ্ছে হাইব্রিড। কিন্তু হাইব্রিড সিড থেকে কেন সিড রাখতে বলে না? কারণ হচ্ছে ঠিক একই মানের উৎপাদন হবে না, একই মানের ফসল উৎপাদন হবে না। এর জন্য সিড যে হবেই না, হাইব্রিডের সিড হয় না, এ কথাটা ঠিক না। হাইব্রিড ফসলের ঠিক প্রচুর পরিমাণ টমেটো আমরা হাইব্রিড উৎপাদন করছি, দেখেন সবগুলোতে সিড হচ্ছে, লাউ উৎপাদন করছি, করলা উৎপাদন করছি। তাহলে সিড হয়, ব্যবসায়িকরা বলে দেয় যে হাইব্রিড যেহেতু ভ্যারাইটিটা আছে সেটা থেকে সিড নিবেন না আপনারা। কারণ দুটো। এক নম্বর কারণ হচ্ছে একদম হুবহু আমার বাবা মার সন্তান আমি হয়েছি, আমার সাথে বিয়ে হবে যার সাথে সন্তান, কিন্তু ঠিক আমার বাবা মা বা আমার মতো হবে না, চেঞ্জ হয়ে যাবে। সেজন্য হাইব্রিড থেকে সিড রাখতে নিষেধ করে। ঠিক আছে, এইটার লাভটা কারা পায়? সিড কোম্পানিগুলো। হ্যাঁ, ব্যবসাটা কিন্তু সিড কোম্পানির কাছে, ইটস অল রাইট। বাট আমার কাছে তো ওপি ভ্যারাইটি অনেকগুলো আছে। আমার মা যে সিড রাখতেন সেটা থেকে কিন্তু লাউ খুব ভালো হতো। তাহলে আপনি কিন্তু নিজেও কিন্তু ফসল থেকে, সজনা গাছ থেকে একটা গাছের সজনা পাকিয়ে সেখান থেকে সিড রেখে দিতে পারেন। এমনকি কমলা গাছ থেকেও সিড রাখতে পারেন, যদিও ফলটা একটু দেরিতে আসবে। সবজির ক্ষেত্রে সবকিছুর থেকে আপনি সিড রাখতে পারবেন, যদি হাইব্রিড না লেখা থাকে। হাইব্রিড লেখা থাকে, ব্যবসায়িক কারণে তারা এটা হাইব্রিড করে দেয়, যেন আপনারা এখান থেকে সিড না নেন, এরপরে এবার যেন আবার নতুন করে সিড কিনেন। আমার কথা হচ্ছে, আমার মা যে লাউ উৎপাদন করতে একটা গাছে 20-25টা লাউ হতো, আমার এত লাউ দরকার নাই। আমি ওই লাউ থেকে উৎপাদন করে যদি আমি এখন করতাম তাহলে সিড কিনতে হতো না। তাহলে আমরা চেষ্টা করব সবসময় যেন আমাদের সিডগুলো আমরা রাখতে পারি। নিজেরা নিজেরা রেখে দেখেন, মরিচ থেকে আমরা মরিচ থেকে সিড রাখছি, সেগুলো আপনারা রাখেন, দেখবেন আপনার ফসল কিন্তু আপনার কাছে কিন্তু খুব ভালো হয়ে যাবে। এইগুলো ওপি ভ্যারাইটিগুলো সবগুলো সম্ভব। আরেকটা ভ্যারাইটি আছে যেটাকে জিএমও বলে, কখনো নাম শুনেছেন? জেনেটিক্যালি মডিফাইড, ইঞ্জিনিয়ার্ড, জেনেটিক্যালি চেঞ্জ করা ক্যারেক্টার, যেমন হচ্ছে বিটি ব্রিঞ্জাল, বিটি ব্রিঞ্জাল। এগুলো হচ্ছে জেনেটিক্স, জিন চেঞ্জ করে ফেলা, জিন চেঞ্জ করে ফেলা। এইগুলো থেকে, এগুলো এখনো গবেষণায় আছে, মাঠ পর্যায়ে যেহেতু নাই সেজন্যই আমি গল্পটা বলছি না এখানে, অনেক বিতর্ক আছে। চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, সমস্ত চ্যালেঞ্জ আমাদের দেশে এসে পৌঁছেছে সবগুলো। দেশের বাইরে থাইল্যান্ডে বলেন, ভিয়েতনাম বলেন, ইন্দোনেশিয়া, ফিলিপিন, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে বলেন, অথবা জাপানে আমি দেখেছি ফসল উৎপাদন খুব সহজ তাদের কাছে। তারা গ্রিন হাউসের ভিতরে ফসল উৎপাদন করছে। আমাদের গ্রিন হাউস কেন দরকার নাই কে বলতে পারবে? আমি বলছি, আমার দেশের জন্য গ্রিন হাউস দরকার নাই। অনেকে কিন্তু প্রচুর টাকা খরচ করে গ্রিন হাউস। আমার কাছে প্রচুর মানুষ আসেন যে গ্রিন হাউস করে আমি সবজি উৎপাদন করতে, ভালো মানের সবজি। আচ্ছা, গ্রিন হাউস হচ্ছে টেম্পারেচার, ময়েশ্চার এবং লাইট তিনটাই কন্ট্রোল করতে হবে, এবং সূর্যের আলো দিয়ে লাইট দিতে হবে, মানে তাহলে গ্লাস হবে। ঘরের ভিতরে গ্রিন হাউস হয় না, ওপেন ফিল্ডে হতে হবে। আচ্ছা, সূর্যের আলো যখন গ্লাস দিয়ে ঢুকবে, ভিতরে টেম্পারেচার কেমন হবে বলেন তো? আমি যে ওই যে পলি শেডগুলো আছে 42 পর্যন্ত উঠে যায় টেম্পারেচার, গাছ বাঁচবে না। তাহলে বাংলাদেশের জন্য গ্রিন হাউস দরকার নেই। হ্যাঁ, গবেষক যারা আছে তারা করতে পারে, তারা এসি লাগাবে, সোলার প্যানেল দিয়ে এসি লাগাইয়া ওরা করবে, কিন্তু একজন কৃষক অথবা আমাদের মতো মানুষের জন্য গ্রিন হাউসের তত্ত্বই একদম ভুল। গ্রিন হাউসটা তৈরি করা হয়েছে শীত প্রধান দেশে, যেখানে বরফ পড়ে, সেখানে ফসল উৎপাদন করা যায় না। ঠিক আছে, তাহলে কিভাবে সূর্যের আলো ঢুকবে, গরম হবে ভিতরে, একজন গ্রিন হাউস। সেই তত্ত্ব বাংলাদেশি গল্প বললে হবে না। বাংলাদেশের টেম্পারেচার শুধু পলিথিন দিয়ে, আমাদের মাঠে যে পলিথিন দিয়েছি ওইটার ভিতরে আপনি গেলে গরমে আর ঘেমে যাবেন। আমরা কি করেছি, ওখানে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি, কখনো কখনো ফগার লাগিয়েছি, টেম্পারেচার বেড়ে গেলে মিষ্টি পানি পড়ে, সেটা লাগিয়েও টেম্পারেচার কমাতে পারছি না।
তো আপনাদের সাথে কেউ যদি বলে যে গ্রিন হাউস করে আমরা ফসল উৎপাদন করতে পারি, তাহলে এটা হচ্ছে ভুল টেকনোলজি হবে। তো চ্যালেঞ্জগুলো, বাংলাদেশের সব চ্যালেঞ্জগুলো চলে আসছে, যেমন বৃষ্টিপাত, কিছু কিছু এলাকায় খুবই ড্রাউট, কিছু এলাকায় ইরিগেশন দিতেই পারি না। আমরা পাহাড়ি এলাকায় কিছুদিন আগে গিয়েছিলাম, ইরিগেশনের অভাবে অনেক পাহাড় খালি পড়ে আছে। আবার স্যালান বেল এরিয়াতে লবণাক্ততা দিন দিন বাড়ছে, আগে ছিল 2 DS, এখন 8 DS হয়ে গিয়েছে। কি যে হবে বাংলাদেশে কে জানে, দিন দিন বাড়বে। এই চ্যালেঞ্জগুলোর ভিতরে একটা চ্যালেঞ্জ হচ্ছে খরা, ড্রাউট, মানে হচ্ছে ইরিগেশন সিস্টেম নেই। আমি চিন্তা করে দেখলাম, আমার ছাদ বাগানের খরা নিয়ে চিন্তা করি। ছাদ বাগানে যখন খুব বেশি টেম্পারেচার হয়ে যায়, বৃষ্টিপাত হচ্ছে না, তখন ইরিগেশন 2বার 3বার করে পানি দিতে হয়। সেটার লক্ষ্যে আমরা যেটা চিন্তা করেছি যে ড্রিপ ইরিগেশন চালু করে দেওয়া যায় কিনা ছাদ বাগানের জন্য। ড্রিপ ইরিগেশন, আপনি অফিসে বসে আছেন, জাস্ট মোবাইলের টাপ দিয়ে অন করে দিলেন, পানি পড়লো, অথবা টাইমার সেট করে দিলেন, মোবাইলের দরকার নেই, টাইমার সেট করে দিলেন, সকালবেলা আধা ঘন্টা পানি পড়লো, বিকালবেলা আধা ঘন্টা পানি পড়লো, অথবা দুপুরবেলা 15 মিনিটসের জন্য পানি পড়লো। এভাবে কিন্তু ড্রিপ ইরিগেশন দিয়েও কিন্তু আমরা এই খরার সময় যে কাজগুলো আছে সেগুলো সলিউশন করতে পারি। বাট তাহলে কি আজকেই গিয়ে ড্রিপ ইরিগেশন চালু করে দিবেন? আপনাকে দেখতে হবে আপনি কি সময় দিয়ে পানি দিতে পারছেন কিনা। 2 নাম্বার, যখন বৃষ্টিকাল হবে তখন কি হবে? তখন তো ওভার পানি। এর জন্য ছাদ বাগানের ক্ষেত্রে মানুষ ভেদে, আপনার এনার্জি ভেদে ড্রিপ ইরিগেশন দরকার আছে বা নাই সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। সবার জন্য কিন্তু একই প্রযোজ্য হবে না। যেমন আমার কোনো কাজ নাই, আমি ছাদে গিয়ে পানি দিব, বিকালবেলা দিব, দুপুরবেলা দিব। অথবা সমস্যাটা কি জানেন, ড্রিপ ইরিগেশন সেট আপ করলে এই পাইপগুলো কিন্তু ওখানে থেকে যায়, ছোট ছোট পাইপ, রোদে কখনো কখনো ওগুলো নষ্ট হয়ে যায়। আবার এগুলো তুলে রেখে বর্ষার সময় তুলে রাখতে হয়, তুলে রেখে কোথায় রাখবো, এগুলো নানাবিধ সমস্যা। সেগুলো ভেবে চিন্তে করে ড্রিপ ইরিগেশন চালু করা দরকার। আমরা শুনেছি 90 স্কুলিং এর ড্রিপ ইরিগেশন বলেছে, আজকে গিয়ে আপনি ড্রিপ ইরিগেশন, আমার টাকা আছে আমি লাগাই ফেলব না, এটা যৌক্তিক না। আপনার জন্য এটা যৌক্তিক কিনা সেটা প্রমাণ করে তারপর আপনি সেট করবেন, আদারওয়াইজ করবেন না। অতিরিক্ত বৃষ্টি, যেমন আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি, আমার জমি পানি সরাতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে রুট রড, গোড়াটা পচে যেতে পারে, পানি জমে থাকে। পানি জমে না থাকলেও যদি ড্রেনেজে ওভার ময়েশ্চার থাকে তাহলেও কিন্তু পচে যেতে পারে। পচে গেলে মাটি, আপনার মাটির বৈশিষ্ট্য কিন্তু বিভিন্ন সময় বলেছি যে মাটির 45% হচ্ছে মিনারেলস, 5% হচ্ছে অর্গানিক ম্যাটার, 25% হচ্ছে এয়ার, আর 25% হচ্ছে ওয়াটার। তাহলে এয়ার কিন্তু 25% থাকতে হবে। যখন আপনার বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি, তখন এই এয়ারটা থাকে না, অক্সিজেন থাকে না, মাটির পরের ভিতরে অক্সিজেন থাকতে পারে না। তাহলে এটা মাটির কোয়ালিটি না এটা। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা চালু করে দেয়া। পরে আমি বলছি। আরেকটা ক্ষতি হয়, নিউট্রিয়েন্ট ধুয়ে ধুয়ে খাবার ধুয়ে ধুয়ে সরে চলে যায় টবের। খেয়াল করে দেখেন, আপনাদের অনেকেই কমপ্লেন করেন টবের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আমি বলছি শুধুমাত্র লিচিং লস হচ্ছে, যেই খাবারটা দিচ্ছেন সুতা চলে যাচ্ছে ড্রেন হাউস হয়ে। এর জন্য টবে মাটি কিভাবে ভরতে হয় যেন পরে আমি বলছি। গাছ খুব স্লো, দেখবেন এখন গাছের গ্রোথ খুব স্লো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে নিউট্রিয়েন্ট, সে খাবার তো ফটোসিনথেসিস করতে পারছে না, লাইট নাই, সূর্যের আলো নাই, তার জন্য ফটোসিনথেসিস করতে পারছে না। এই নানাবিধ কারণগুলিতে আমরা দেখি যে গাছ স্লো হয়ে যায় বা ডোয়ার্ফ হয়ে যায়, গ্রোথ খুব কম হয়, নিউট্রিয়েন্ট লস হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, রুট রট হয়ে গাছ মারা যায়। তত্ত্বগুলো হচ্ছে, এটার উত্তরে কি হবে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখা, টবগুলো যদি ছাদের উপরে রেখে দেন তাহলে একটু পানি লস হইতে, পানি জমে থাকে একটু, তার জন্য ইটের উপরে যদি রাখেন তাহলে ছাদটাও ভালো থাকলো, আপনার টবটাও ভালো থাকলো। বৃষ্টি শেষে তো অবশ্যই টবের উপরে যে পানিটা জমে থাকে সেগুলো আপনাকে বের করে দিতে হবে। আমরা ছবিটা দেখি, খুব সহজ,
আমি কিন্তু সবসময় ছাদ বাগানে থেকে একটা রিকোয়েস্ট করি, আপনারা বিভিন্ন সময় ছোট ছোট টব, বড় বড় ড্রাম, বড় বড় বিভিন্ন রকমের করেন। আমার একটা পছন্দ, আমার পছন্দ আপনার ভালো লাগতেও পারে। আপনার ছাদে উঠে দেখলেন সবগুলো টব একই সাইজের, তাহলে দেখবেন আপনার মনটা ভালো লাগবে। ছোট বড় হলে দেখতে খান। তাহলে এই রকম জিও ব্যাগ আছে, বাট জিও ব্যাগ হচ্ছে কি, একটা হচ্ছে পানি নষ্ট করে, সবসময় নোংরা হয়ে থাকে। সবচেয়ে ভালো হচ্ছে এই রকমের ড্রাম, এখন সস্তা, 20-25 বছর কালারের চেঞ্জ হয় না, ছাদে থাকলেও কালার চেঞ্জ হয় না। তাহলে সব একবারে আপনি 100টা ড্রাম তুলে কিনে ছাদে যদি জায়গা থাকে, ড্রাম আপনি ম্যানেজ করে নিলেন একই রকম ভাবে, তাহলে কিন্তু ছাদ বাগান দেখতে সুন্দর লাগবে এবং ম্যানেজ করা খুব সহজ। ড্রাম কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গা থেকে এক জায়গাতে নিয়ে চলে যাওয়া যায়। তো ড্রামের কথা চিন্তা করি, এইটাতে মাটি ভরার সময় আমার কি খেয়াল রাখতে হবে? 1 নম্বর, টবের নিচে ছিদ্র আছে, তাই না? ড্রামের নিচে ছিদ্র থাকতে হবে। ড্রামের নিচে যে ছিদ্রগুলো আছে, এটাতে কি বের হয়ে যাওয়ার জন্য? পানিগুলো বের হয়ে যাওয়ার জন্য। তাহলে গাছের গোড়ায় মাটিতে যে নিউট্রিয়েন্ট দিয়েছেন সবগুলো বের হয়ে যাবে না? সব নিউট্রিয়েন্ট বের হয়ে চলে যাবে। এর জন্য কিছু করণীয় আমরা একটু দেখি। প্রথম হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ সুরকি দিবেন, যেন ছিদ্রটা কখনো বন্ধ না হয়, ঠিক আছে? আর 1 ইঞ্চি পরিমাণ বালি, যে কোনো বালি, রাজমিস্ত্রিরা যে কাজ করে সেই বালি, এই বালিগুলো দিয়ে দিবেন 1 ইঞ্চি পরিমাণে। তাহলে বালি সবসময় ফিল্টারের কাজ করে। আপনার পানিটা যখন এখান থেকে চলে যাবে লিচিং নিচে দিয়ে ছিদ্র দিয়ে বের হয়ে যাওয়ার জন্য, পানিটা চলে যাবে, তখন সমস্ত খাবারগুলো এইটার ভিতরে জমা হয়ে থাকবে। তখন দেখবেন গাছের শিকড়টা দ্রুত বড় হবে, বড় হয়ে ওই বালির ভিতরে মুখ ডুবিয়ে পেট ভরে ভাত খাবে। ভাত না, নিউট্রিয়েন্ট খাবে। আমি ভাত খাওয়ার সবসময় চিন্তা করি, তো আমি একটু পেটুর প্রকৃতির মানুষ, খাবার খুব পছন্দ আমার। তো যাই হোক, গাছেরাও খাবার পছন্দ করে, এর জন্য আমার সাথেও গাছের ভালো বন্ধুত্ব। তো যাই হোক, তাহলে 1 ইঞ্চি পরিমাণ ইটের সুরকি দিবেন, একটা খোয়া দিবেন না, 1 ইঞ্চি পরিমাণ। তাহলে দেখবেন আপনি 20 বছর চিন্তা করতে হবে না। আর এটার ভিতরে 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে দিবেন। তারপর টবের উপর যেভাবে বালি মিশাতে হয়, যেভাবে দিতে হয়, সেভাবে আপনি ম্যানেজ করে নেবেন, কোনো অসুবিধা নাই। এখন মাটি কতটুকু ভরবেন? আমরা কিন্তু এটা পড়ে নিয়েছি, 20 বছর আপনার এই ছিদ্রগুলো বন্ধ হবে না, নিউট্রিয়েন্ট একটা লস হবে না, সব নিউট্রিয়েন্ট এখানে জমা হবে। তাহলে বালি দেয়া এবং সুরকি দেওয়া খুবই উপযোগী। এর জন্য এইবার বর্ষা শেষ হলে শীতের সময় যখন মাটিগুলো ঢেলে আবার যখন তৈরি করবেন, তখন একটু চিন্তা করবেন যে আগামীতে আমার শীতের ফসলগুলো যেন ভালো হয়, নিউট্রিয়েন্ট লস না হয়, বর্ষায় যেন পানি জমে না থাকে, এইরকম ভাবে আমরা সাজাবো। ইনশাআল্লাহ আমরা পারব। তাহলে মাটি কতটুকু ভরব? মাটি ভরার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সিজনটা খেয়াল করতে হবে। শীতকালে খেয়াল করে দেখেন তো, আপনি টব মগ দিয়ে পানি দিচ্ছেন, যদি একদম ড্রামটা ভরা থাকে অথবা টবটা ভরা থাকে, পানিটা পড়ে যাবে। এর জন্য শীতকালে একটু মাটি কম রাখতে হয়। বর্ষাকালে একটা টবটাকে একটা টইটুম্বুর করে দিবেন বালি দিয়ে, মাটি দিয়ে, তাহলে দেখবেন এটার ভিতরে পানি জমবে না, কখনো অ্যাক্সেস পানি হবে না। এই বর্ষাকালে গাছগুলি একটাও হলুদ হবে না, সেটা খেয়াল রেখে বর্ষাকালে একদম বেশি করে মাটি ভরবেন, বাইরে থেকে মাটি দেন, আবার বর্ষাকালে বর্ষা হইতে হইতে নিচে চলে যাবে, শীতকালে আবার ঠিক হয়ে যাবে। সেভাবে আমরা কিন্তু করব। আমি বলেছি যে অনেক সমস্যা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, কখনো কোনো ফলগুলো ঝরে পড়ে যায়, নানাবিধ জিনিস, এত সমস্যা, সব সমস্যা যেন ছাদ বাগানীদের কাছে এসেছে। আরেকটা সমস্যা হচ্ছে, প্রধান সমস্যা হচ্ছে রোগ বালাই। কারণটা কি? ঠিক এই সময়ে সূর্যের আলো কম, বাতাসে হিউমিডিটি বেশি, তাপমাত্রা বেশি, এর জন্য পোকামাকড় বেশি, রোগবালাই বেশি। এই সময় রোগবালাই একটু বেশি হবে, যার জন্য রোগবালাইগুলো আমাদের ফসলের খুব ক্ষতি করে। 2 রকমের জিনিস আছে, একটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে পোকা। একটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে পোকা। একটা হচ্ছে চুলকানি রোগ আর একটা হচ্ছে মশা, এরকম একটা রোগ আর একটা হলো পোকা। রোগ কত রকমের হয়, একটা হচ্ছে ছত্রাক দিয়ে হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়, একটা হচ্ছে ভাইরাস দিয়ে হয়,
ভাইরাস আমরা চিনে ফেলেছি। কি দিয়ে চিনেছি? করোনা দিয়ে। ও বাবা, জীবনে ভুলবো না। ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। দেখা যায় না কি শত্রু আমাদের, দেখি না। ঘরবন্দি করে দিয়েছে, সমস্ত মানুষ ঘরে চলে গিয়েছিলাম। আল্লাহ পাকের দয়ায় আমরা আবার বের হতে পেরেছি, বাঁচতে পেরেছি। শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তাহলে কয় রকমের রোগ হয়? ছত্রাক দিয়ে রোগ হয়, ব্যাকটেরিয়া দিয়ে রোগ হয়, ভাইরাস দিয়ে রোগ হয়। ঠিক আছে, 3 রকমের। এরপর পোকাগুলো আমি আবার বলছি। আপনি কিভাবে চিনবেন কোনটা ব্যাকটেরিয়া, কোনটা ছত্রাক, কোনটা ভাইরাস? কেউ কি জানেন? অনেকেই জানেন। 90 মিনিট স্কুলিং যারা করেন তারা সবাই জানেন। আমি শুধুমাত্র জীবনে, সারা জীবন যেন কোনোদিন না ভুলে যান, সেটার জন্য কিছু এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা ভুলে যান কিছুক্ষণ পরে। ছত্রাক, মাথা চুলকাচ্ছে, সাদা সাদা আসতেছে, খুশকি, তাই না? নাকের কাছে নিয়ে দেখেন গন্ধ নাই, শুকনা, গন্ধ নাই, শুকনা, সেগুলো হচ্ছে ফাঙ্গাস। আপনার যত রকমের ফাঙ্গাস দিয়ে ইনফেকশন হয়েছে সবগুলো হচ্ছে গন্ধ ছাড়া এবং শুকনা। গন্ধ ছাড়া শুকনা যদি দেখেন তাহলে এটা হচ্ছে ছত্রাক, আমরা ফাঙ্গাস বলি। ছত্রাক, ঠিক আছে? এই রোগটা দেখেন শুকনা 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 শুকনা, মানে হচ্ছে এটা ফাঙ্গাস। ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়া বা কোনটা? ব্যাকটেরিয়া হচ্ছে গন্ধ, মানে ভিজা ভিজা জায়গায় যেখানে গন্ধগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। মনে থাকবে সারা জীবন, ব্যাকটেরিয়াগুলো ভেজা থাকবে এবং গন্ধযুক্ত, এটাকে বলা হয় ব্যাকটেরিয়া। গন্ধ থাকবে। ফাঙ্গাসে, ছত্রাকে কোনো গন্ধ নাই, মনে রাখবেন কিন্তু। আর ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস, দেখি না, চোখে দেখা যায় না, কিছু বোঝা যায় না, হ্যাঁ, রোগে রোগে পড়ে যায়। আহারে, মায়া লাগছে। তাহলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া চিনতে পারলাম, এবং ভাইরাস চিনতে পারলাম। আর পোকামাকড় তো বাবা, মশা চিনিত, পোকামাকড়, হ্যাঁ, মাকড় আছে, পোকা আছে, এফিড আছে, মিলিবাগের কথা মনে আছে? মিলিবাগ সাদা সাদা, ও বাবা। আরেকটা আছে নেমাটোড। এই সবগুলো নেমাটোড। আমরা রোগ বালাই নিয়ে একটু কথা বলি, পোকার কথাটা একটু বলবো। রোগ বালাইয়ের ছবি দেখেছি, এই রকম ভাবে সে বিস্তার করে। এটা হতে পারে আমার ব্রেনের ভিতরে ফাঙ্গাস গ্রো করতে পারে, হার্টের ভিতরে ফাঙ্গাস গ্রো করতে পারে, হ্যাঁ, শরীরে তো হয় বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন। সবগুলো শুকনা এবং গন্ধলেস। আমরা কিন্তু মানুষের রোগ চিন্তা করছি না, আমরা হচ্ছে গাছের রোগ চিন্তা করছি। এইরকম পেঁপে গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, গাছের গোড়াটা দেখা যায় এইরকম পচে গিয়েছে। আপনি চাপ দিয়ে, আঙ্গুল দিয়ে ধরেন, একটু চাপ দিয়া নাকের কাছে নেন, গন্ধ নাই, ও এটা ফাঙ্গাস। ফাঙ্গাস হলে তুড়ি দিলে ভালো করে ফেলা যায়। ফাঙ্গাসকে আমরা ভয় পাই না, হ্যাঁ, অয়েনমেন্ট লাগাইলেই ভালো হয়ে যায়। তাহলে ফাঙ্গাস এইরকম। ফাঙ্গাসের বৈশিষ্ট্যটা কি? গন্ধ নাই, গন্ধ, হ্যাঁ, কালারলেস সাধারণত হয়ে থাকে ফাঙ্গাস। এইরকম একটা রোগের নাম হচ্ছে পেঁপের। আপনার ছাদ বাগানে দেখবেন পেঁপে গাছে, ছোট বাচ্চা পেঁপে গাছ হঠাৎ করে গোড়াটা পচে গিয়েছে, বাচ্চা টমেটো গাছ, মরিচ গাছ হঠাৎ করে গোড়াটা পচে গিয়েছে। এগুলো সবগুলো হচ্ছে স্টেম রট। কি দিয়ে হয়? ফাঙ্গাস। এটা যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতাম, রেগুলার গোসল করলে ফাঙ্গাস কম হয়, ঠিক কিনা? আপনার গাছটাকে যদি যত্ন বেশি করতেন তাহলে ফাঙ্গাস হতো না। যত্ন, গুড এগ্রিকালচার প্র্যাকটিস করতে হতো। তাহলে এইরকম বর্ষা মৌসুমে এই কাণ্ড পচা রোগটা বেশি দেখা যায়। আপনার ছাদে দেখবেন, এই যে ছাদে গিয়ে উঠবেন, দেখবেন যে অনেক গাছের গোড়াগুলো পচে গিয়েছে, ছোট ছোট গাছগুলো পচে গেছে, চারা গাছগুলো পচে যাচ্ছে। সেগুলো, এগুলো আমি বলেছি তুড়ি দিলেই এই রোগ ভালো করা যায়। আপনি শুধুমাত্র বর্ধ মিক্সচার, বর্ধ মিক্সচার মনে আছে? বর্ধ মিক্সচার, বর্ধ মিক্সচার নামটা কে কে জানেন? ও বাবা, মানে কি? মানে 90 মিনিট স্কুলে গিয়ে বেশি পড়ানো হচ্ছে এগুলো। যিনি পড়াচ্ছেন অনেক কিছু পড়ান মনে হয়, উনি খুব ভালো টিচার। টিচার জাস্ট ফান। যাই হোক, বর্ধ মিক্সচার যদি আপনি স্প্রে করতেন আগে, তাহলে এই রোগটা হয়ে গেলে কিন্তু ভালো করা গাছের ক্ষেত্রে খুব কঠিন। একটু বেশি হয়ে গেলে ভালো করা যায় না। এর জন্য সবসময় যদি বর্ধ মিক্সচার 1 মান্থ বা 20 ডেজ, 20 থেকে 25 দিন বা 1 মাস পর পর যদি একটু বর্ধ মিক্সচার স্প্রে করতেন, তাহলে আপনার এই রকমের পচা কোনো রোগ হতো না। তাহলে দেখি, এরকম যে কোনো ছোট ছোট গাছের বৈশিষ্ট্যটা কি? হাত দিয়ে চাপ দিয়ে নাকের কাছে নিলে দেখা যাবে গন্ধ নাই, ভিজা না, শুকনা শুকনা। ঠিক আছে?
এই চারাগুলো দেখা যায়। টমেটো গাছ এইরকম স্টেম রড বা এইরকম টমেটো গাছ দেখা যায় খুব ভালো আছে। কালকে বিকালবেলা দেখে আসছি ভালো গাছ আছে, সকালবেলা গিয়ে দেখি নেতায় পড়ছে, গোড়া দিয়ে আর পানি উঠতেছে না। এই গাছটা কেটে যদি দেখেন তাহলে দেখবেন একটা ব্রাউন কালারের রিং পড়েছে গাছের স্টেমটার ভিতরে। এগুলো ফিউজারিয়াম বলা হয়। এটা বেগুনে হয়, টমেটো হয়, শশা হয়, কলা গাছে হয়। আচ্ছা, কলা গাছের ছবি দেখি। মানে এইরকম স্টেমগুলো পানি তুলতে পারে না, উপরে খাবার তুলতে পারে না, বন্ধ হয়ে যায়। এইরকম ব্রাউন কালারে দাগ পড়ে। আগের স্লাইডটা যদি দেখায়, কলা গাছেও এই সমস্যাটা দেখা যায়। এইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে বাংলাদেশে এটা হয়। এর জন্য আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোড়ায় যদি পানি জমতে না দেওয়া হয়, গোড়াটা যদি পরিষ্কার রাখা হয়, মাঝে মাঝে নিড়ানো হয়, তাহলে দেখবেন এই রোগটা কম হয়। এই রোগটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা কলা গাছের ছবি দেখিয়েছি, সব গাছেই ব্রাউন কালারের একটা পচার দাগ পড়ে। আপনি কেটে দেখবেন গাছটাকে, দেখবেন একটা ব্রাউন কালার, বলবেন এটা ফিউজারিয়াম দেওয়া হয়েছে। আপনি যদি বৌদ্ধ মির্চার আগে স্প্রে করতেন তাহলে কিন্তু হতো না। বৌদ্ধ মির্চার সাথে আরেকটা জিনিস বলেছি, ক্লিবিও নামটা একটু মনে রাখেন। ক্লিবিও যদি স্প্রে করতেন 4 থেকে 5 ml 1 লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করতেন তাহলে এই রোগটা আর হতো না। তারপরে যাই, পুঁইশাক গাছ। আমার মাঠে পুঁইশাক গাছে গিয়ে দেখবেন একটা তো কোনো দাগ নাই, কিন্তু আপনার ছাদের পুঁইশাক গাছগুলোতে এই যে কালকে যাবেন গিয়ে দেখবেন ব্রাউন কালারের দাগ পড়ে গিয়েছে, পাতাটা আর খাওয়া যাচ্ছে না। খাইলে অসুবিধা নাই, কিন্তু খেতে রুচিতে বাধে যে এটা দাগ পড়ে আছে, এটা খাওয়া যাবে না। আমরা খাই না সাধারণত, খেলে যে রোগ হবে আমাদের তা কিন্তু না। এটা সার্কুস পড়া দেওয়া হয়, মানুষের রোগ তৈরি করে না এটা। আবার টমেটো গাছে কখনো কখনো দেখা যায় জাস্ট টমেটো গাছের ফলগুলো পচে যাচ্ছে, নিচে দিয়ে না, উপর থেকে পচতেছে। ফলগুলো নিচে দিয়ে যদি পচে তাহলে ক্যালসিয়ামের অভাবে, অনেকবার আমি বলেছি, আজকে উপর দিয়ে যদি পচে তাহলে হচ্ছে ফিউজারিয়াম দিয়ে পচেছে। আবার ফোমোসিস, বেগুন গাছে এরকম বেগুন গাছ আছে, দেখবেন নিচের অংশটা পচে গিয়েছে। কেন জানো? ভালো বেগুন, নিচের বেগুনগুলো সবগুলো একে একে পচে যাচ্ছে। আমরা বলি ফোমোসিস ব্লাইট বলি। হ্যাঁ, এটাও কিন্তু কি দিয়ে হয়? ছত্রাক দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হয়। ফাঙ্গাস কেমন করে চিনবো? ধরলে হাতে পানি লাগবে না, শুকনা, নাকের কাছে নিলে গন্ধ নাই, তাহলে এটা ফাঙ্গাস। এটা যদি আমি কি স্প্রে করলে, বৌদ্ধ মির্চার অথবা ক্লিবিও স্প্রে করলে এটা কিন্তু কন্ট্রোল করতে পারতাম না। ঠিক আছে? আরেকটা জিনিস আমি প্রায় সময় সবাইকে বলি যে কিছু নাই ঘরে, কিছু নাই আপনার ঘরে, আপনি বাসার ভিতরে নিম তেল যদি থাকে আর একটু সাবান পানি মিশিয়ে দেন, নিম তেল সাবান পানি মিশিয়ে, নিম তেল সাবান, লিকুইড সাবান মিশিয়ে আপনি স্প্রে করে দেন, এই রোগ হবে না। পরিষ্কার করো মানে হচ্ছে কি, গোসল করানো, গাছটাকে বারবার সাবান দিয়ে গোসল করে দেবেন, দেখবেন রোগ হবে না। তাহলে এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা সলিউশন হতে পারে। বদ্ধ মিক্সচারের কথা বলেছিলাম, বদ্ধ মিক্সচার যারা যারা নতুন তাদের জন্য বলছি, বদ্ধ মিক্সচার একদম সহজ, জার্মানি টেকনোলজি বোর্ডিওক্স মিক্সচার থেকে আসছে। চুন আর তুতে মিশিয়ে, চুন হচ্ছে আমাদের পিএইচ ক্যালসিয়াম দিয়ে, আর কপার দিয়ে হচ্ছে তুতে। এই কপার হচ্ছে, দেখবেন যত ফাঙ্গাস ঔষধ পাওয়া যায়, ফাঞ্জিসাইড ওষুধ পাওয়া যায়, সবগুলো কিন্তু দেখবেন কপার বেস। তাহলে কপার বেস তো আপনি নিজেই বানাতে পারেন। কপার স্বাস্থ্যের জন্য খুব হার্মফুল কিছু না, চুনও হার্মফুল না। আপনি ঘরে রেখে দিবেন, এই দুইটা মিশিয়ে মিশিয়ে মাঝে মাঝে স্প্রে করবেন, তাহলে গাছের কোনো রোগ বালাই হবে না। মাঝে মাঝে কিভাবে এটা তৈরি করবো সেটা দেখি, যারা নতুন তাদের জন্য বলছি, অথবা যারা দেখছেন। 1 লিটার পানিতে 100 গ্রাম চুন গুঁড়া করে দিয়ে দিন, 1 লিটার পানিতে 100 গ্রাম চুন। আবার আলাদা একটা পাত্রের ভিতরে 1 লিটার পানিতে 100 গ্রাম তুতে গুঁড়া করে দিয়ে রাখবো, দিয়ে এটাকে মিশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা গুলে না যায়। আজকে যদি আপনি গুলানো শুরু করেছেন, ইচ্ছা করলে কালকেও আপনি করতে পারেন, কালকেও মিশাতে পারেন, কালকেও দরকার নেই, আপনি যখন খুশি তখন আপনি মিশাতে পারেন।
আলাদা পাত্রে 1 লিটার পানিতে কতটুকু? 100 গ্রাম। 1 লিটার পানিতে কতটুকু? 100 গ্রাম। আলাদা পাত্রে যতক্ষণ খুশি ততক্ষণ রেখে দেন, কোনো অসুবিধা নেই। যখনই মিশাবেন 8 লিটার পানিতে মিশাবেন, মিশিয়ে এটা 3 ঘন্টার মাঝে আপনি স্প্রে করে দিতে হবে। মিশানোর পরে এটা কিন্তু একটা ফাঙ্গিসাইড হয়ে যায়। মিশানোর পরে আপনি 3 ঘন্টার মাঝে আপনি গাছে স্প্রে করে দিতে হবে। তাহলে খুব সহজ হলো। আপনি দুটা গুলিয়ে রাখলেন এক রাতে বেলা, বিকালবেলা বা সকালবেলা যখন রৌদ্র দেখলেন তখন দুটা মিশিয়ে দিয়ে আপনি স্প্রে করে দিলেন, হয়ে গেল বর্ধ মিক্সচার। তাহলে এই বর্ধ মিক্সচার কিন্তু একটা প্র্যাকটিস করবেন। বাসার পাশের দোকানগুলোতে এগুলো পাওয়া যায়, রড সিমেন্টের দোকানে তুতে পাওয়া যায়, আর পানের দোকানে চুন পাওয়া যায়। দুটা মিশিয়ে আপনি ভালো একটা ওষুধ। আমরা কি চাই জানেন? আপনি খাবার খাবেন, খেয়ে সুস্থ থাকার জন্য খাবার, কিন্তু আমরা খাবার খেয়ে সবাই অসুস্থ হচ্ছি। বাংলাদেশের এমন কোনো ঘর নাই যেই ঘরে ডায়াবেটিস নাই, যেই ঘরে ব্লাড প্রেশারে ভুগছে না, যেই ঘরে কিডনির সমস্যা নেই, যেই ঘরে হার্টের সমস্যা নেই। সবগুলো কিন্তু ওভার ফুডিং এর জন্য। কি ফুডিং? ওভার ফুডিং না, জাস্ট সেফ ফুড না খেয়ে আমরা অসুস্থ হচ্ছি, সেটা কিন্তু খেয়াল রাখবো। আমরা চুন যেই পাত্রে রাখবো সেটা সাধারণত মাটির পাত্র হলে ভালো হয়, কারণ হচ্ছে চুন থেকে হিট গ্রো করবে। যদি এটা সম্ভব হয় আগে একটু স্প্রে করে চুনটাকে পাউডার বানিয়ে ফেলবেন, পানি স্প্রে করে। পানির ভিতরে চুন ঢেলে দিবেন না, মনে রাখবেন, পানির ভিতরে চুন ঢেলে দিবেন না, তাহলে একটা গ্যাস ফর্ম করে যেটা চোখ নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, খেয়াল থাকবে তো সবাই? তার জন্য আমি এখানে দেখিয়েছি চুনটাকে আলাদা পাউডার বানিয়ে ফেলা, দেন এটা মিশানো, খুব উপকার। ক্লিভিওর কথা বলেছিলাম, কেন এটা খুব ভালো? ভালো কারণ হচ্ছে এটার ভিতরে ল্যাক্টোবেসিলি আছে, বেসিলাস ন্যাক্টো আছে, ইস্ট ফাঙ্গাস আছে, যেগুলো আপনার পেটের ভিতরে সবগুলো আছে, যার জন্যই আমরা খাবার খেলে আমরা সুস্থ হই। এই ব্যাকটেরিয়াগুলো সবগুলো হজম প্রক্রিয়া সহজ করে, এবং এইটাই কিন্তু গাছে যদি স্প্রে করেন গাছের গ্রোথ ভালো হবে, গাছে কোনো রোগবালাই থাকবে না। এবং মজার ব্যাপার হচ্ছে ফিমেল ফ্লাওয়ার বেড়ে যাবে এবং ফলের সংখ্যা বেড়ে যাবে, ফল মিষ্টি হবে। সো ক্লিবায়ো অনেকগুলো কাজ করে। এটা জাপানিজ একটা প্রযুক্তি, ওনারা মার্কেটিং করছেন, এখানে টেলিফোন নাম্বার লেখা আছে। ক্লিভিও গ্রিন বাংলাদেশ হচ্ছে সবুজ নিয়ে কথা বলে, আর 90 মিনিট স্কুলিং সলিউশন নিয়ে কথা বলে। আমরা বলি 90 মিনিট স্কুলিং হচ্ছে কুইক সলিউশন। আপনার যে সমস্যাগুলো আছে আপনি যেন নিজেই সলিউশন করতে পারেন, এইরকম একটা প্ল্যাটফর্ম। এখন আসি ব্যাকটেরিয়া। এত কি গল্প করেছি? ফাঙ্গাসের গল্প করেছিলাম। ফাঙ্গাস কোন জিনিসটা? যেটা শুকনা এবং গন্ধলেস, সেটা। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে কি রকম? গন্ধ, মুখে গন্ধ হয় না, ব্যাকটেরিয়া হয়েছে, কনফার্ম। আপনি যে কালকে রাতে দাঁত ব্রাশ করে অথবা মাংসের একটা টুকরা দাঁতের ফাঁকে লেগে আছে, সেইটা থেকে ব্যাকটেরিয়া গড়ে করে আপনার গন্ধ তৈরি করছে। সো এইরকম পচা যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়া সাধারণত উচ্চ তাপমাত্রা এবং অধিক আর্দ্রতায় নাম্বার বাড়ে। মুখের ভিতরে গরম আছে, পাশাপাশি হচ্ছে মুখের ভিতরে আর্দ্রতাও বেশি আছে, যার জন্য মুখে বেশি গন্ধ তৈরি হয়, ব্যাকটেরিয়া গ্রো করে। এক রাতে দেখবেন গন্ধ তৈরি হচ্ছে। আপনি কিছুক্ষণ পানি না খেলে দেখবেন গন্ধ তৈরি হচ্ছে, কারণ ভিতরে কোথাও না কোথাও দাঁতের ফাঁকে আপনি হয় মাংসের টুকরা না খেলে সবজির টুকরা, মাছের টুকরা লাগিয়ে রেখেছেন, যেটা নিয়ে সারাদিন ঘুরছেন এবং গন্ধ তৈরি করছেন। বি কেয়ারফুল। কখনো কখনো আমরা দেখি টমেটো গাছ, বেগুন গাছ, এই গাছগুলো হঠাৎ করে ঢলে পড়ে। মনে হয় যে পানির অভাবে হয়েছে, মনে হচ্ছে যে আমি মনে পানি দিলে পানি আরো দেয় তত বেশি আরো বাড়ে। এইটা এক গাছ থেকে আরেক গাছে মাটির মাধ্যমে যেতে পারে। সো এইটা হলে ব্যাকটেরিয়াসাইড খুব কম কাজ করে। এটা একটা কিছুক্ষণ আগে 90 মিনিট বলেছিলাম, বেসিলাস ন্যাক্টো, এইটা দিয়ে এটা কন্ট্রোল করা যায়। এর জন্য আমরা দেখেছি যে ব্যাকটেরিয়াসাইড ব্যবহার করার সময় আমি যদি তুতেও ব্যবহার করি, কপার ফাঙ্গিসাইড ব্যবহার করি, ওই যে বদ্ধ মিক্সচার, সেটা ব্যবহার করলেও এই রোগটা কমে। ক্লিভিও ব্যবহার করলেও এই রোগটা হয় না। আবার এই রোগটার জন্য আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। আপনার মুখে
গন্ধ না হওয়ার পিছনে গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস থাকা দরকার। 1 নম্বর হচ্ছে খাবার ফ্রেশ খেতে হবে, ভালো খেতে হবে, পেটটাকে ক্লিয়ার রাখতে হবে, দাঁত ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে, সবসময় খাবারের পরে দাঁতের ফাঁকে যেন কোনো ময়লা লেগে না থাকে সেগুলি করি। এটা গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস। ঠিক একই রকমভাবে এই ব্যাকটেরিয়া গ্রো না করার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ গ্যাপ। বাংলাদেশ গ্যাপ মনে রাখবেন সবাই, বাংলাদেশ গ্যাপ। আমরা এখন থেকে বাংলাদেশ গ্যাপও জানি। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, উত্তম কৃষি চর্চা। উত্তম কৃষি চর্চা মানে হচ্ছে কি, উত্তম কৃষি চর্চা বোঝানোর জন্য সহজ একটা এক্সাম্পল দেই। সহজ এক্সাম্পল হলো, আমি আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, আমি খুব কি বলে এটাকে কেয়ারলেস একজন মানুষ। মানে আমি নিজে কিছুই করি না, সারাদিন ঘুরে বেড়াই। তো আমার কাপড় চোপড় সবসময় খুব নোংরা থাকে। আমি কালকে রাত থেকে চিন্তা করছি, এত মানুষের সাথে, এত সম্মানিত মানুষদের সামনে দাঁড়াবো এত নোংরা ড্রেস পরে। তো এইটা দেখলাম যে আমার চেয়ারের ভিতর ছিল, পরে রাতে বেলা বসে বসে ইস্ত্রি করলাম। ইস্ত্রিও হয় না, আমি পারি না কোনো কাজে। তো যাই কোনো আপনার এখানে আসার জন্য আমি ফ্রেশ হয়েছি, একটা শার্টকে ইস্ত্রি করে এসেছি, এবং আমি চিন্তা করেছি জুতা পরে যেতে হবে, তাহলে জুতাও পরেছি, নাহলে অন্য সময় জুতা পরি না। তাহলে কি হলো, আপনার এখানে সামনে দাঁড়ানোর জন্য গুড একটা ম্যানেজমেন্ট প্র্যাকটিস করে আসছে। ঠিক একই রকম ভাবে ফসল যখন উৎপাদন করতে যান, তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস করতে হবে। গুড এগ্রিকালচার প্র্যাকটিস কি, মাটিটাকে ভালোভাবে তৈরি করতে হবে, সিডটা ভালো হতে হবে, রোগমুক্ত সিড হতে হবে, মাঝে মাঝে চাষ দিয়ে দিয়ে জমি পরিষ্কার রাখতে হবে। এরকম নানাবিধ জিনিসগুলো আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। তো গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে আপনি কৃষি যে চর্চাগুলো করবেন সেগুলো একটু ভালোভাবে করবেন, সেটাই হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। মাঝে মাঝে যদি বর্জ্য মিক্সচার স্প্রে করি, কখনো কোনো বায়োপেস্টিসাইডস দেই, এই স্টাবলিশ হচ্ছে ক্লিবিও যদি দেই, তাহলে দেখা যাবে গাছটা কোনো রকমের ডিজিজ মুক্ত হবে, জমি উৎপাদনশীলতা বেড়ে যাবে। এগুলো হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, সেগুলো খেয়াল রাখতে হবে। আর এই কথাগুলো আমি একটাও আমার মুখ থেকে আমার নলেজ থেকে বলিনি, আমি এগুলো পড়ে পড়ে শিখেছি। সেগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি হাত বই। এই বইটা আপনি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে তারা তৈরি করেছেন, এবং এটার ভিতরে আপনি যে ক্রপস বলবেন, খালি আঙ্গুলে গুনে বলবেন, করলা, কাঁকরোল, পটল, যা বলবেন সব ক্রপসের কিভাবে উৎপাদন করতে হবে সব লেখা আছে বিস্তারিত। আমার জীবনে দেখা সবচেয়ে ইনফরমেশন যুক্ত বই এটা। খুব রেগুলার আপডেট হয়। এই বইটা বাজারে কিনতে পাওয়া যায়, অনলাইনে ক্লিক করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ফ্রি অনলাইনে। কৃষি প্রযুক্তি হাত বই লিখে অনলাইনে, অথবা গাজীপুরে যারা যান তাহলে ওখানে যদি যান ওনাদের কাছে, তারা বিনা পয়সায় এই বইটা আপনাদেরকে দিবে। সো আরেকটা জিনিস দেখাই, এখন আমরা ফাঙ্গাস বুঝতে পেরেছি, বর্ষায় আমরা ব্যাকটেরিয়া বুঝতে পেরেছি, আরেকটা রোগ হচ্ছে করোনা ভাইরাস। এইরকম গাছের পাতা কুকড়ে যায়, লিচু গাছের পাতা, ক্যাপসিকামের পাতা, টমেটোর পাতা, মরিচের পাতা, দেখবেন সব কুকড়ে যায়, তাই না? এই কুকড়ে যাওয়ার পাতাগুলো গাছটা ছোট হয়ে যায় এবং হলুদাভ হয়ে যায়, ছোপ ছোপ দাগ পড়ে। এরকম দেখেছেন কিনা আপনারা? দেখেছেন না? এই রোগগুলো যখন হয় তখন আমরা এটাকে ভাইরাস বলি। এই করোনায় যখন আক্রান্ত হয়েছিলেন, তখন আমরা কি করেছিলাম, যে আক্রান্ত হয়েছে তাকে আমরা মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম অথবা আইসোলেশনে নিয়েছিলাম। ঠিক ভাইরাস, এটাও ভাইরাস। সো যদি কোনো দিন দেখেন যে কোনো গাছ আক্রান্ত হয়েছে, দ্রুত এই গাছটা ওই মাঠ থেকে বা ছাদ থেকে সরিয়ে ফেলতে হবে। কারণটা কি, না হলে সাদা মাছি, মিলিবাগ, এফিড, তারা এখান থেকে জুস খাবে, খেয়ে ভালো গাছটাতে গিয়ে আবার জুস খাবে, সেখানে ছড়িয়ে দিবে। এর জন্যই তো করোনার সময় আমরা কি করেছিলাম, কত নিষ্ঠুর হয়েছিলাম। সন্তান তার বাবাকে আলাদা করে দিয়েছিল, বাবা তার সন্তানকে পর্যন্ত আলাদা করে দিয়েছিল। সেই দিনগুলোর কথা মনে পড়লে গা শিউরে উঠে। তো যাই হোক, তাহলে সাদা মাছি এইগুলো যেন আর না আসতে পারে, জুস না খেতে পারে, এর জন্য ওই গাছটাকে সরিয়ে ফেলতে হবে। আমরা কি করি,
মায়া করি, মায়া লাগে যে এই পেঁপে গাছটা দেখি না ভালো হয় কিনা, এটা থেকে অন্য গাছগুলোতে ছড়ায়। এর জন্য আপনারা কি করবো, আমরা সবাই আমরা গাছগুলোকে যখনই দেখবো যে ভাইরাসে কুকড়ে গিয়েছে, যদি ভাইরাস কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে, পাতাটাকে একটু চাপ দিতে হবে। চাপ দিয়ে যদি দেখেন টুস করে শব্দ, মানে শক্ত হয়ে গিয়েছে পাতাটা, তাহলে বুঝবেন নরম নরম হলুদ হয়েছে তাতে না, শক্ত হয়ে গেছে, কেমন যেন কি যেন বচপচা হয়ে গিয়েছে, তাহলে সেই গাছগুলোকে ভাইরাস হয়েছে বলে আমরা ধরে নিতে হবে। এই পোকাগুলো কন্ট্রোল করার জন্য নিম তেল সাবান পানি, পোকা আসবে না। অন্য গাছগুলোতে যেন আক্রান্ত না হয়, সেই গাছগুলোতে নিম তেল সাবান পানি স্প্রে করবেন সবসময়। তাহলে সলিউশন হয়ে গেল না? সলিউশন কিন্তু হয়ে গেল। আমরা কয়েকটা ছবি দেখি, ভাইরাসের ছবি দেখেন, পাতাগুলো নিচের দিকে কুকড়ে গিয়েছে। আমি কিন্তু যখন ভাইরাসের কথা বলেছি উপরের দিকে এমন করে দেখাইছি, উপরের দিকে, তাহলে উপরের দিকে কুকড়ায়, নিচের দিকে কুকড়ায়, এরকম অনেকগুলো লক্ষণ আছে। কিন্তু দেখবেন লিচু গাছে পাতাগুলো এমন করে কুকড়ায় গিয়েছে, আবার মরিচ গাছে দেখবেন এমন করে কুকড়িয়েছে অথবা এমন করে কুকড়িয়েছে। সাধারণত ভাইরাস এমন করে কুকড়ায়, কিন্তু পোকা না আসলে, মাইটস না আসলে তো এটা ডিজিজ আসবে না, এর জন্য নিচের দিকেও সে কুকড়ায় সেরকম ভাবে। তাহলে থ্রিপস, লাল মাকড়, এফিড, সাদামাছি, এগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা কি বলেছিলাম যেন, নিম তেল সাবান পানি। একটা থিওরি, নিম তেল স্প্রে করলে পোকা 7 দিন আসবে না, 7 দিন পর পর আপনি স্প্রে করতে হবে। আরেকটা ডিজিজ, ইনসেক্টের গল্প বলি, এবার ইনসেক্টের গল্প বলি। এইরকম সিমটম দেখেছেন বেগুন গাছে, এটাকে স্পেশালি বেগুন গাছের জন্য, ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার। বেগুন গাছের চারপাশে এই পোকাটা ঘুরতে থাকে, এইরকম সাদা পোকা। এই পোকাটা ডিম পাড়ে গাছের ডালে, ডিমটা থেকে কীড়া হয়। কীড়া হওয়ার পরই যখন এখান থেকে কানেক্টিভিটিটা যায়, বন্ধ হয়ে যায়, তখনই ওই ডালটা নেতিয়ে পড়ে। 5টা ডাল আছে, এইটার ভিতরে ডিম পেড়েছে, এই ডালটা নেতিয়ে পড়বে। তাহলে কি করতে হবে, এই ডালটাকে কেটে ফেলে দেন, গাছ ভালো হয়ে যাবে। আমরা পুরো গাছ তুলতে হবে না কিন্তু। তাহলে এই যদি বেগুন গাছটা, এই ডালটা যদি নেতিয়ে পড়ে, আমরা এই ডালটাকে কি করব, কেটে ফেলে দিব, পা দিয়ে পিষে মেরে ফেলবো। যদি পা দিয়ে পিষে মেরে না ফেলি, তাহলে যদি কেটে দেখি, তাহলে দেখা যাবে এই রকম পোকাটা বসে আছে। এই পোকাটার জন্যই ডালটা নেতিয়ে পড়েছে। ক্লিয়ার হয়েছেন সবাই? এই পোকাটা ডিম পেড়েছিল, ডিমটা যখন লার্ভা হয়েছে তখন ভিতরে কি করেছে, সবটা খেয়ে ফেলার জন্য পানিটা, নিউট্রিয়েন্ট সহ পানিটা যেতে পারছে না ডাল, এর জন্য ওটা নেতিয়ে পড়ে। যেই জায়গাতে নেতিয়ে পড়েছে তার একটু নিচে আপনি ডালটা কেটে যদি ফেলে দেন, পা দিয়ে পিষে মেরে ফেলেন, তাহলে পোকাটা মরে গেল। ঠিক আছে? আর ওই যে উঠছে পোকাটা, যেটাকে অ্যাডাল বলি, সে কিন্তু আবার ডিম পারবে। এর জন্য ওইটার জন্য নিম তেল সাবান পানি স্প্রে করতে হবে। তাহলে কৃষকদের কাজ কি, আমরা ছাদ বাগানে প্রতিদিন ছাদে যাব, কৃষকরাও প্রতিদিন মাঠে যাবে, যেই ডালগুলো নেতিয়ে পড়েছে সেই ডালগুলো কেটে ফেলবে, পা দিয়ে পিষে মেরে ফেলবে পোকাটাকে, আর নিম তেল সাবান পানি মাঝে মাঝে 7 দিন পর পর স্প্রে করবে। তাহলে দেখবেন বেগুন গাছের ফলন ডাবল হয়ে যাবে আপনার। এইগুলো হচ্ছে নর্মাল কথা। আমি বারবারই কিন্তু বলছি, সিনথেটিক ইনসেক্টিসাইডের কথা কিন্তু একবারও বলিনি। আমি নিম তেল সাবান পানি, ক্লিবিও, বর্দমিচার এসব কথা বলেছি। কখনো কখনো বলি যে আপনি যে রান্নাঘরে রান্না করছেন, পেঁয়াজ ব্লেন্ড করেছেন, পেঁয়াজগুলো তরকারিতে দিয়ে মাংস কষিয়ে রান্না করেছেন, কিন্তু যেই ব্লেন্ডারের ভিতরে আপনি পেঁয়াজটাকে ব্লেন্ড করেছেন সেটা ধুইতে হবে না, ধুয়ে পানিটা গাছের ভিতরে ছিটাই দেন, দেখবেন ডাবল লাভ। আপনি রসুন ব্লেন্ড করেছেন, মরিচ ব্লেন্ড করেছেন, দেন সেই পানিগুলো সবগুলো ছিটিয়ে দেন, দেখবেন গাছের পোকা আসবে না এবং গাছের গ্রোথ অনেক বেড়ে যাবে। তাহলে আমরা ব্লেন্ডারের যেই জিনিসগুলো ইউজ করব সবগুলো ধুয়ে গাছের পাতার ভিতরে ছিটিয়ে দিব। বাগানে আমরা সবসময় প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড স্প্রে করি, সেগুলোর ভিতরে হেভি মেটালস থাকতেও পারে, অথবা রেসিডুয়াল ইফেক্টের কারণে ওই বেগুনটা যদি আমি ঢাকা শহরে বসে খাই, আমার কিডনিটা তো অটো নষ্ট হয়ে যাবে। এভাবেই কিন্তু আমরা সবাই অসুস্থ হচ্ছি, আগামী জেনারেশন আরো বেশি অসুস্থ হবে।
যতদিন না পর্যন্ত আমরা সেফ ফুড প্রোডাকশন করতে পারবো। আর ছাদ বাগানে আমরা কিন্তু একটা আন্দোলনের জন্য চেষ্টা করছি যে আমরা ছাদ বাগানে কখনোই সিনথেটিক ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করব না। না করে জৈব প্রক্রিয়ায় যদি আমরা করতে পারি, আমরা তুলে নিয়ে এসে বেগুনে একটু ভর্তা বানিয়ে খেলাম, কাঁচামরিচ তুলে একটু সালাদ খেলাম, শশা তুলে এনে সালাদ খেলাম, টমেটো তুলে এনে তরকারি দিয়ে, মাছ দিয়ে, ঝোল দিয়ে ভুনা করে খেলাম, কত রকমের মজার খাবার, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমরা সুস্থ থাকতে চাই। আমাদের খুব খারাপ লাগে, আমি প্রতিদিন সকালবেলা ঠিক 7টায় 1 মিনিট না 7টায় সরাদি হসপিটালে 2টা পরোটা, একটা ডিম পোস্ট আর হচ্ছে একটু সবজি বা ভাজি, ডাল আমি খাই, আর একটা লাল চা। 7টায়, কয়টায়? 7টায় প্রতিদিন সকালবেলা। আজকেও খেয়েছি। অসুস্থ মানে কাতরানি আমি দেখেছি। আমার যে উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো খেতে হবে ম্যাডাম। আপনার জন্য এটা প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য না। কারণ হচ্ছে আমি খুব সিঙ্গেল মানুষ। আমার এগুলো হোটেলেই সবসময় খাই, 17 বছর ধরে হোটেলে ভাত খাই। তাহলে আসলে ওইগুলো খেলে আমার না খেয়ে মরতে হবে। সো আমি আমার জন্য চিন্তা করছি না, আমি আমার কাছে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টি যদি এতগুলো নিউরন দিয়ে কন্ট্রোল করতে পারো, আমার এই হার্টটাকে যদি কন্ট্রোল করতে পারো, আমাকে সুস্থ রেখেও তুমি তোমার কাছে নিয়ে যেতে পারবা। সো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, তুমি আমাকে অন্তত মৃত্যুর আগে অসুস্থ করো না, আমি যেন কারোর উপরে বার্ডেন হয়ে না থাকি। কারণ হচ্ছে আমাকে দেখে রাখার কেউ নেই, আল্লাহ পাক দেখে রাখেন আমাকে, আলহামদুলিল্লাহ। তো যেটা বালানাশক না জন্য আমরা যুদ্ধ করছি, আমরা সবাই সেই যুদ্ধের সাথে ওই একই পাথে চলছি। আমরা যেটা বলছিলাম, তাহলে বেগুন গাছে কি করতে হবে? প্রতিদিন সকালবেলা ডগাগুলো তুলে ফেলতে হবে, মাঝে মাঝে নিম তেল সাবান পানি ব্যবহার করতে হবে। এগুলো করলেই কিন্তু আমরা এই বেগুন উৎপাদন করতে পারবো। একটাই সলিউশন পোকা থেকে বাঁচার জন্য, নিম তেল সাবান পানি। নিম তেলের সাথে সামান্য একটু সাবানের ফোঁটা, যেগুলো দিয়ে আমরা প্লেট ধুই। বেশি দেওয়া যাবে না, সাবানও কিন্তু কেমিক্যালস। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু সেটা ব্যবহার করলে ফলিয়ারে দিতে পারেন, সয়েলে দিতে পারেন, সমস্ত পোকা রিপেলেন্ট হিসেবে কাজ করে। এছাড়া মেহগনির বীজ থেকে করতে পারি, তারপরে নানাবিধ ফুল থেকে করতে পারি। এগুলো অনেকগুলো আছে, সেগুলো বিভিন্ন সময় ক্লাসে আমি বলেছি, আজকে আর বলছি না। এছাড়া আমরা ফেরোমন ট্র্যাপ, আমি করলা উৎপাদন করছি, চাল কুমড়া উৎপাদন করছি, মাছি পোকা আক্রমণ করছি, সেখানে আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি। লিখা পড়ে তারপর ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে হবে। লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারি, এটা লাইট ট্র্যাপের ছবি, এটা ফেরোমন ট্র্যাপের ছবি। লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারি। লাইট ট্র্যাপ সহজ। লাইট ট্র্যাপ কি? লাইটের আকর্ষণে পোকাগুলো আসবে, সেগুলো সাবান পানিতে বা কোনো কিছু একটা পানির ভিতর অথবা কেরোসিন পানিতে পড়ে পড়ে মারা যাবে। আপনি নিজেই বানাতে পারেন ছাদে। একটা লাইট সন্ধ্যার সময় একটু জ্বালায় রাখবেন, সন্ধ্যা 6টা থেকে 8টার মাঝে আবার নিভাই দিবেন। নাহলে কিন্তু উপকারী পোকারা পলিনেশন করার জন্য, লাউকে পলিনেশন করার জন্য উপকারী পোকারা রাতে বেলা আসবে, গভীর রাতে। সন্ধ্যা রাতে দুষ্ট পোকারা বের হয়। তো ফেরোমন ট্র্যাপ আছে। ইয়েলো স্টিকি ট্যাপ ব্যবহার করবেন। অনেক ধরনের মাইটসগুলো আছে, থ্রিপসগুলো আছে, এগুলো খুব আকৃষ্ট হয় এবং মারা যায়। আমি একটা কথা বলেছিলাম যে নেমাটোড নিয়ে আমরা আসলে খুব সচেতন না। বাংলাদেশে অনেক আগে একটা বিজ্ঞাপন প্রচারিত হতো টেলিভিশন, রেডিওতে, ফুরাডান আরো ধান। এইগুলো ফুরাডান হচ্ছে নেমাটোড মারার জন্য ঔষধ। এর জন্য জমিতে সবাই ছিটিয়ে দিত, সবাই খাবার ছিটিয়ে দিত, ফুরাডান ছিটিয়ে দিত এবং ফলন ভালো হতো। নেমাটোড মারতে গিয়ে মাটির সমস্ত বেনিফিশিয়াল মাইক্রোবস আমরা মেরে ফেলি, যার জন্য প্রচুর পরিমাণে ইউরিয়া, টিএসপি দিতে হয় হাইব্রিড ধান উৎপাদন করার জন্য। আপনি বুঝতে পেরেছেন? খেয়াল করে দেখেন, আপনি আজকে শরীরটা একটু খারাপ লাগছে, আপনাকে ডাক্তার প্রেসক্রাইব করলো যে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করেন। অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে বায়োটিক, জীবন্ত জিনিসকে মেরে ফেলার জন্য। আপনি 6 ঘন্টা অন্তর অন্তর অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। যেদিন আপনি স্টার্ট করেছেন তারপর দিন থেকেই আপনি কিন্তু আপনার সন্তানরা এসে বলছে, বাবা বা মা খেতে আসো। মা তখন বলছে, বাবা আমার খেতে ইচ্ছা হচ্ছে না, তাই না? এটা আমরা কিন্তু বলি।
অ্যান্টিবায়োটিক শুরু করার সাথে সাথে কিন্তু রুচিটা কমে যায়। মানে কি, আপনার পেটের ভিতরে যত মাইক্রোবসগুলো আছে সেগুলোকে আপনি মেরে ফেলছেন, যার জন্য আপনার স্বাদ তৈরি হচ্ছে না মুখে, আপনার খেতে ইচ্ছা হচ্ছে না। ঠিক একই রকমভাবে ফুরাডান, কার্বোফুরান এগুলো মাটিতে দেওয়ার ফলে মাটির মাইক্রোবসগুলো মরে যাওয়ার কারণে গাছ খাবার নিতে তুলতে পারে না। এর জন্য ইউরিয়া বেশি পরিমাণে দিতে হয়। দিয়ে দিয়ে ব্যবসা আর ব্যবসা, লাভ আর লাভ, দুটোই লাভ। ফুরাডানে লাভ, আবার ইউরিয়া সার, টিএসপি সারেও লাভ। মানে এগুলো সবগুলো, আজকে সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, বোর ফিল করছে না তো, সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, দুধ খেলে কি আসলেই ক্যালসিয়াম আমাদের হাড়ের শক্ত হয়? ওনার চ্যালেঞ্জ করেছেন ইংল্যান্ডের একজন ভদ্রলোক, ইট ইজ ইম্পসিবল। দুধ যদি আসলে আমাদের ক্যালসিয়াম মানে এনরিচ করতো, তাহলে বাঘ বাচ্চার 6 মাসের পরে সারা বছর দুধ খাইত। অথবা চুরি করে এক এনিম্যাল, একটা বাঘ হরিণের দুধ খাই ফেলতো, দুধ যদি উপকারী হইতো। দেখেন তো, তারা কিন্তু কেউ বুড়া হয়ে, মানুষ ছাড়া বুড়া হয়ে কেউ দুধ খায় না। মানুষকে দুধ খাওয়ানো তৈরি করেছে শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে। দুধ শরীরের জন্য জন্মের পরপর থেকে আর দরকার নাই। দুধে যে পরিমাণ ক্যালসিয়াম আছে তার 10 গুণ আছে পালং শাকে। আমাদের শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে আমাদের দুধ খাওয়ায় বাচ্চা, মা জোর করে দুধ খাওয়াইছে। দুধ খাওয়ানোর কোনো দরকারই নেই। একটা গল্প বলি, 17 বছর হয়েছে আমি কোনোদিন 1 গ্লাস দুধ খাইনি। আমি হাড়ে শক্ত আছি। আপনার ক্যালসিয়ামের জন্য দরকার হচ্ছে রৌদ্র, দরকার আছে, রৌদ্রতে যান, ক্যালসিয়াম তৈরি হবে, হাড় শক্ত হবে। আপনি সবজি খান, হাড় শক্ত হবে। দুধ খাওয়ানোটা হচ্ছে বাংলাদেশের বিজ্ঞাপন। আমি সংক্ষেপে বললাম, আপনারা একটু রিড করে নিন। যাক, নেমাটোড ঠিক একই রকমের বিজ্ঞাপন তৈরি করেছে। নেমাটোড আমাদের শরীরে, আমাদের ফসলকে খুবভাবে ক্ষতিগ্রস্ত করছে। মেরিয়াপা, আপনার জন্য অপেক্ষা করছিলাম, বৃষ্টির মাঝেও আসছেন, ধন্যবাদ। এখন কথা হচ্ছে, নেমাটোড দেখতে কেমন? নেমাটোড থাকে কোথায়? গাছের শিকড়ে। নেমাটোড একটা ছোট্ট মাইক্রোস্কোপিক একটা কৃমি। এই নেমাটোডের বৈশিষ্ট্যটা কি? নেমাটোড করে কি, গাছের শিকড়ের ভিতরে মাথাটা ঢুকিয়ে রাখে, পেছনটা বের করে রাখে। এখান দিয়ে জুস যত উঠানামা করে, জুসগুলো খায় আর বাইরে বের করে দেয়। এর জন্য গাছ করে কি, আস্তে করে নেতায় পড়ে নেমাটোড। দেখবেন নেমাটোড হলে গাছ নেতায় পড়ে। গাছের শিকড়টা তুলে দেখবেন এইরকম গুটি 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 হয়ে আছে। প্রশ্ন হতে পারে, এরকম গুটি হবে, প্রশ্ন হতে পারে, এরকম তো শিম গাছেও হয়। শিম গাছকে আমরা লিগুমিনাস ক্রপস বলি। লিগুমিনাস ক্রপসের বৈশিষ্ট্য হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করার জন্য এরকম নোডিউল তৈরি করে, এটাকে নোডিউল বলে। বাট নেমাটোড তৈরি করে হচ্ছে এইরকম গিট তৈরি করে। তাহলে দুটার ভিতরে পার্থক্য আছে। তাহলে লিগুমস ক্রপসের বাইরে টমেটো, বেগুন, এগুলোতে যদি গুড়ি এমন গিট দেখি, তাহলে বুঝতে হবে এটা নেমাটোড। সমস্ত বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে নেমাটোড। কৃষকরা তাহলে নেমাটোড কিভাবে কন্ট্রোল করে? আপনার ছাদ বাগানে দেখবেন গাছ ছোট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সার দিচ্ছি, সবকিছু করছি, গাছ বড় হচ্ছে না, কারণ হচ্ছে নেমাটোড। তাহলে এই নেমাটোড কিভাবে আপনি কন্ট্রোল করবেন? নেমাটোড কন্ট্রোল করা সহজ। নেমাটোড হচ্ছে, আপনি রোদের ভিতরে মাটিটাকে যদি খুলে, টবে মাটিটা খুলে যদি রোদের ভিতরে রেখে দিতে পারেন, তাহলে সোলারাইজেশন, সূর্যের আলোতে নেমাটোড মারা যায়। তাহলে বেশি মাটি যদি নিড়ান, তাহলে এই মাটিতে নেমাটোড থাকবে না। আর যখন টবে মাটি চেঞ্জ করবেন, ঠিক সেই সময় রোদে খুলে রেখে দিবেন কয়েকদিন, তাহলে দেখবেন নেমাটোড সব মরে গিয়েছে। নেমাটোড জন্য কৃষকরা একটা কাজ করে, মজার কাজ করে। কৃষকরা করে কি, গাঁদা ফুল গাছ জমির চারপাশে লাগিয়ে রাখে। গাঁদা ফুলের শিকড় নেমাটোডের হচ্ছে বেস্ট খাবার। এর জন্য সব দৌড়ে ওখানে যায়, তখন আমরা নেমাটোডগুলো আমরা সরিয়ে ফেলি। এরকম ভাবে থাকে। নেমাটোডের সিমটমটা মাইটসের সিমটম, আমি ভাইরাসের সিমটমগুলো একটু এট এ গ্ল্যান্স দেখি, খুব দ্রুত দেখি। মাইটস হয় মরিচ গাছে, মাইটস মানে পোকা, মাকড়। লিচু গাছে দেখবেন পাতাগুলো সবগুলো কুকড়াই গিয়েছে। ক্যাপসিকাম গাছে কুকড়াই গিয়েছে, নিচের দিকে থাকে, সেটা হচ্ছে মাইটস। আবার নেমাটোড হলে একটু গাছটা নরম হয়ে যাবে, এমন করে উপরের দিকে
আবার ভাইরাস হলেও উপরের দিকে যাবে। ঠিক আছে, ভাইরাস হলে পাতাগুলো চাপ দিয়ে ভাঙলে মচমচা শব্দ করে টুস করে ভাঙবে, আর নেমাটোডের পাতা কিন্তু টুস করে ভাঙবে না, নরম হয়ে যাবে, কারণ নিউট্রিয়েন্টের অভাব হয়ে যাচ্ছে। এর জন্য হলুদাবও হবে, পাতাগুলো নরম হয়ে যাবে। পাতা যদি ভাঙি তাহলে আস্তে করে কোনো শব্দ হবে না, কিন্তু ভাইরাসের শব্দ হয়ে ভাঙবে, টুস করে শব্দ হবে, মচমচা হয়ে গিয়েছে। তাহলে এগুলো আমি খুব বেশি বলছি না, জাস্ট সিমটমগুলো। এখন কিভাবে কন্ট্রোল করব, নেমাটোড কিভাবে কন্ট্রোল করব? একটা হচ্ছে সোলারাইজেশন, সূর্যের আলোতে দিয়ে রাখবো। মাইটস হচ্ছে নিম তেল সাবান পানি, একটাই কথা, নিম তেল সাবান পানি স্প্রে করেন, অথবা মরিচের গুঁড়া ব্লেন্ডারে ইউজ করছেন ছিটিয়ে দেন, অথবা মেহগনি পাতার রস ছিটিয়ে দেন, ফলের রস ছিটিয়ে দেন, সেটাও। এরকম ভাবে অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা মাইটস কন্ট্রোল করতে পারি। মাইটস কোথায় থাকে? বিকালবেলা আসবে, পাতার নিচে থাকবে, রসটা খেয়ে ফেলবে দেখে পাতা এমন কুকড়ায় যায়। তাহলে আপনি যদি এমন উল্টায় দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু কালো কালো ছোট ছোট মাইটস আছে। আমরা সোলারাইজেশনের কথা বলছি, নিম তেল সাবান পানি কথা বলেছি। এগুলো ভাইরাস হলে ওই এক কথা, সরিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে। কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে ছাদ বাগানে এখন আমরা নিয়মিত পরিদর্শন করব, পানি জমে থাকলে সরিয়ে দিব, গাছের পাতা যদি কিছু হলুদ হয় একটু ছেটে দিব, এখন কোনো সার দিব না। আমরা যদি এটাও বলছি, এইটাও আমি এখান থেকে নিয়েছি, কৃষি প্রযুক্তি হাত বই থেকে নিয়েছি। আমি বারবার এই ছবিটা দেখাচ্ছি কারণ হচ্ছে আমি চাই প্রত্যেকের মোবাইলে এই বইটা থাকুক, যেহেতু ফ্রি ডাউনলোড করা যায়। যখন তখন আপনি পেঁপে চাষ সম্বন্ধে আপনি পড়তে পারবেন, যখন তখন করলা চাষ পড়তে পারেন, করলা কি রোগ হয়েছে আপনি দেখতে পারেন, ছবি সহ সবগুলো আছে। এই বইটা আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখবেন, ফ্রি পিডিএফ এ ডাউনলোড করা যায়। হ্যালো হ্যালো হ্যালো, একটু হেল্প করতো আমাকে, ব্যাটারিটা বের করতো। হঠাৎ করে সাউন্ডটা কমে গেল কেন? একটা মিনিট সময় দিচ্ছি। সরি, কৃষি প্রযুক্তি হাত বইটা সবাই একটু ডাউনলোড করে রাখবেন নিজের কাছে, এবং মাঝে মাঝে পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন। যে ক্রপসটা নিয়ে চিন্তা করছেন সেই ক্রপসটা নিয়ে, এটা লিচু হতে পারে অথবা আনারস হতে পারে, সেগুলো নয়। বর্ষায় এতক্ষণ তো রোগবালাই নিয়ে কথা বললাম, সার ম্যানেজমেন্ট কেমন হবে? বর্ষায় গাছের রৌদ্র থাকে না, ক্লোরোফিল সিনথেসিস হতে পারে না, পানির ভিতর জমে আছে, এই সারগুলো আর দিয়েন না। যদি দিতেই হয় তাহলে ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, আমরা সাধারণত এই সারগুলো দিতে বলি, এই সারগুলো বর্ষায় দিবেন না, বৃষ্টি শুরু হয়ে গেলে। এখন কিন্তু দেয়া নিয়ম না। যদি দিতে হয় ভার্মি কম্পোস্ট দেন, যদি কখনো মনে হয় ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেন। এইরকম আমি বলি যে সার না দিয়ে শুধু নিড়ানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা। গ্রিন বাংলাদেশের পক্ষে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যারা এখানে আছেন অথবা বাইরে দেখছেন, আপনাদের সাথে আমাদের লিঙ্ক হয় হচ্ছে ফেসবুকে পোস্টের মাধ্যমে। আমরা পোস্টের দিকে তাকিয়ে থাকি যে আপনারা কি পোস্ট দিচ্ছেন, সেগুলো দেখি। সেগুলো একটু বেশি বেশি পোস্ট দিয়ে আমাদেরকে একটু হেল্প করবেন। কে কেমন কাজ করছেন, কার গাছে ফল আসছে, কার আম পাকলো, দিতে হবে না, কিন্তু দিতে হবে না। ভাবছেন যে ছবি যদি দিয়ে আম পেকেছে তাহলে আমি গিয়ে হাজির হবো, তা না। আমাদের ভালো লাগে যে আমাদের ছাদ বাগানীরা বেনিফিট পাচ্ছে, ফল ধরছে, ফুল হচ্ছে, অথবা সুন্দর একটা বাগান হচ্ছে, টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন, সেগুলো আপনারা লিখবেন, আমাদের বেশি বেশি পোস্ট করবেন। আর কেউ যদি পোস্ট করেন সেটা শেয়ার করবেন, সবাই জানুক আমরা কাজ করছি, উই আর ডুইং সামথিং ফর দ্য বেটারনেস অফ এগ্রিকালচার এন্ড এনভায়রনমেন্ট। আজকে সবুজ উপহার হিসেবে আছে হচ্ছে নন্দিনী চারা, সবাইকে আমরা চারা দিব। নন্দিনী গাছ সম্বন্ধে কে জানেন? নন্দিনী ফুল সম্বন্ধে কেউ দেখেছেন? ফুল দেখেছেন? নন্দিনী ফুলটা আসলে ফুলের নাম নন্দিনী ছিল না, এটার নাম ছিল হচ্ছে লিসিয়ান্থাস ইওস্তোমা গ্রান্ডিফ্লোরাস। ফ্লোরাম হচ্ছে সাইন্টিফিক নেম, জাপানিজ যে বলে, আমি জাপানে পিএইচডি করেছি, তরুকো গিকিও।
বাংলাদেশে যখন আমি আসি এটা নিয়ে কাজ শুরু করি 2004 সাল থেকে, তখন থেকে আমি এটাকে চিন্তা করছিলাম বাংলায় কি নামে ডাকবো। তো আমি তখন এটার নামটা বললাম হচ্ছে নন্দিনী, এবং এটা প্যাটেন্ট করে নিয়েছি নন্দিনী। এখন ইন্ডিয়া, মায়ানমার, নেপাল সব দেশেই কিন্তু নন্দিনী নামে ডাকে। সো আমাদের সাকসেস যে আমাদের নামে ডাকছে সবাই। নন্দিনী গাছ চাষ করার জন্য কোনো স্পেশাল কোনো কিছু নাই। সে আমার মতো একটু খাবার বেশি পছন্দ করে, যা দিবেন তাই খায়। ডিম পোস্ট দিলেও খায়, আবার আলু ভর্তা বানিয়ে দিলেও খায়। সে খাবার খুব পছন্দ করে, তবে চুন একটু পছন্দ করে। চুন, দলচুন দিতে পারেন অথবা চুন দিতে পারেন। গাছের গোড়া চুন দিয়ে লাগালে গাছ ভালো হবে। আমরা চারাটা দিব হচ্ছে আপনাকে 2টো করে চারা দিব। চারাগুলো দিব হচ্ছে একটা ছোট কাপে করে, দেখবেন এভাবে তোলা। মাটিটা যে লেভেলে আছে এখনে ঠিক একই লেভেলে মাটি দিয়ে লাগাবেন, উপরে যেন উঁচু হবে না হয়ে যায়। বুঝতে পেরেছেন কিনা আমি বুঝতে পারতেছি না। মাটির নিচে বেশি ডুবিয়ে দিবেন না, একদম ভাসা ভাসা করে লাগাবেন। এই গাছটা পানি যেমন পছন্দ করে, রৌদ্র তেমন পছন্দ করে, খাবার তেমন পছন্দ করে, মানে আমার মতো সর্বভুক সে। সো গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন ম্যাক্স সার যদি দেন, ম্যাক্সার এটা আসলে বেশি তাপমাত্রা সহ্য করে যদি গাছটা একটু বড় হয়ে যায়। বড় হলে হবে। ক্যালসিয়াম যেমন পছন্দ করে তেমন ম্যাগনেসিয়ামও পছন্দ করে সে। তো ম্যাক্সার, ম্যাগনেসিয়াম সালফেট, এটা যে গাছটা যখন একটু বড় হবে তখন দিবেন। খাবার পছন্দ করে, বারবারই বলেছি। এটা সবচেয়ে ক্ষতি করে হচ্ছে মাকড়। মাকড় যদি একদিন কামড় দেয় তাহলে এটাতে ফুল হবে না, কুচকায় যাবে, কারণ খুবই সেন্সিটিভ। এটা আসলে আমেরিকান একটা ফ্লাওয়ার, জাপানে আমি গবেষণা করেছি, ওখান থেকে বাংলাদেশে আসছে। সো এইটা এই ট্রায়াঙ্গুলার সিস্টেমে বাংলাদেশে এখনো সেন্সিটিভ হচ্ছে, শুধু মাকড়ের সাথে সে যুদ্ধ করে পারছে না। তা মাকড় যেন কামড় না দেয় সেদিকে পোকা থেকে রক্ষা করতে হবে আপনাদের। যদি করতে পারেন তাহলে 40 থেকে 80টা ফুল উৎপাদন হবে। খাবার ভালো দিতে হবে। কখনো কখনো আমি পেয়েছি প্রায় 150টা মতো ফুল আমি পেয়েছি একটা গাছ। ওদেরকে যদি বলি ওরা বলবে তার চেয়েও বেশি ফুল হয়। এবং এটা কিন্তু 6 মাস ধরে ফুল দিবে, তারপরে ফুল দেয়। তারপরে আপনার যখন ফুলটা, যখন আপনাদের একবার চারা পেয়েছেন, তারপরে যদি ফুলটা আবার শেষ হয়ে যায় বলবেন যে আবার একটা প্রোগ্রামে দেন, চারা দেন, আমরা চারা দিব। চারা আমি নিজে তৈরি করি। বাংলাদেশের যত চারা দেখবেন সবগুলো আমার এই ল্যাব থেকে তৈরি করা, আমি সিড থেকে তৈরি করি। আপনারা তো সিড উৎপাদন করতে পারবেন, সেখানে তো চারা হবে, ফুল হয়তো বা কোয়ালিটি একটু খারাপ হবে। হ্যাঁ, সিড হবে, সিড হয়। যাই হোক, এগুলো পরে আমরা ডিটেলস আলাপ করবো। সো সবার জন্য আমাদের নন্দিনী আছে, আমরা নিচে দিব, সবার জন্য চারা পাবো সবাই। আমাদের ছোট বাচ্চা গেস্ট আসছে, তাদেরকেও দেওয়া হবে, তাই না? তাদেরকেও দেওয়া হবে। আচ্ছা, এখন হচ্ছে একটা, আমি কয়েকজনের নাম বলবো। আমার সাথে সজীব আছে, মেরিয়াপার পারমিশন নিয়ে আমরা কাজটা শুরু করছি। মেরিয়াপা, আমরা যেটা করছি যে আমরা সবসময় এনকারেজ করি যে আমরা কাউকে একটা স্পেশাল কিছু কাজ দিই। আমরা আজকে কাজ দিব হচ্ছে কয়েকজনের নাম লিখে নিয়ে আসছি। তো যারা যারা উপস্থিত আছেন তাদেরকে দেওয়া হবে, উপস্থিত না হলে পরের জন পাবে। প্রথমে আমি নাম রাখছি শামিমা শিশির। আছেন? নাই, সম্ভবত নাই। মেহেরুজ হালিমা আছেন? থাকলে একটু হাত দেখাবেন। কামাল উদ্দিন লিখেছিলেন, আসবেন। ওনাকে একটা, ওই যে সফেদা গাছটা ছিল না, সফেদা গাছটা কোথায়? হ্যাঁ, এইটা, হ্যাঁ, তোমার হাতে কাজটা দিয়ে আসো, দৌড়াও, হ্যাঁ, দিয়ে আসো। আপাত না, আম, ওইগুলো আম, এইটাই, না, এইটাই দাও, এটা দাও, দাও 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 দাও। মেরে আপা একটু তুলে দেন হাতে, আপনি একটু লাগিয়েছেন। আমরা ওনাকে এনকারেজ করার জন্য আমরা দিলাম।
যে উনি যেন আমাদের মানুষকে বলে উনি ফেসবুকে দিবেন, এটা ভালো লাগে। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি নিজেও জানি না যে পুরস্কারটা পাবো। স্যারকে ধন্যবাদ। আর আমার আরো বেশি ভালো লাগে যে আমি সবাইকেই বলি যে এটা সায়েন্টিস্টদের আসর। এটা আমি বলি না যে এটা কৃষি বিশ্ববিদ্যালয়ের আসর। আমি সবাইকে বলি, আমি এখানে ইনভাইট হয়েছিলাম প্রথমে 2000 আমার যতটুকু মনে পড়ে 18-19-এর দিকে, মানে করোনার ঠিক আগ মুহূর্তে। তো আমাকে এক ইঞ্জিনিয়ার ইনভাইট করছিল যে কামাল ভাই আপনি একটু আসেন, আপনার জন্য এটা খুব পজিটিভ। তো পরে আমি বললাম যে আমি প্রথম দিন এসে আমি বলছি ওনাকে, দেখেন আপা এই গ্রুপ কিন্তু থাকবে না। তখন একসাথে ছিল গ্রিন বাংলা। আমি এই গ্রুপ কিন্তু থাকবে না, এটা কিন্তু ডিভাইডেশন হয়ে যাবে। বলেছে কেন কামাল ভাই? আমি দেখেন এখানে সব সায়েন্টিস্ট, এবং আমি সায়েন্টিস্টের পক্ষেই যাব, কারণ আমি নিজেও একজন পুষ্টিবিদ, আমি গবেষক, আমি স্পেশালিস্ট। সো আমিও মানে এরকমই চাচ্ছি যে যে আমার কাছে যখন রুগী আসে, তো আমি এই সাইডে নিজেও জড়িত হওয়ার কারণ হলো যে আমি যখনই ভিতরে ঢুকতে যাই, মানে স্টাডি করতে যাই, তখনই দেখি যে পিছনে ব্যাকগ্রাউন্ড আমার বিভিন্ন ফল বা তরকারি। সো আমি যদি এইগুলাকে বেশি ভালো জানি, তাহলে আমি রুগীকে অনেক প্রিভেন্টিভ করতে পারবো। ঠিক আমি দেখি যে প্রিভেন্টিভ কাজটাই সারা স্টার্ট করতেছে, ওনারা জানাচ্ছে মানুষ উপকার পাবে, জনগণ হেলদি হবে, খাওয়া দাওয়া তো সুস্থ থাকবে, সেটা হলো পরে। খাওয়া দাওয়া তো করবে, সেটা স্বাভাবিক, তবে সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আর চেষ্টা করবেন স্যারের প্রোগ্রামগুলো আসার। আমি আসতে পারি না অনেক সময়, তো আজকে আসলাম। থ্যাংক ইউ। পুরস্কারের জন্য আরো আবার ধন্যবাদ। ধন্যবাদ কামাল স্যার। নেক্সট আমরা ডেকে নিব আমাদের, ওইটা কি গাছ যেন বলছিল তুমি? পেয়ারা গাছটা কোথায়? পেয়ারা। আচ্ছা, আপনাদের কাছে যে গাছগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সবগুলো থাই ভ্যারাইটি। এগুলো বিভিন্ন সময় আপনারা দেখবেন যে ফেসবুকে পোস্ট দেয়, আমাদের গাছগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি। নেক্সট আমরা ডেকে নিচ্ছি মেঘলা লিলিমা আসেননি। ফাইজুন্নেসা হক। আপনাকে পেয়ারা গাছ পছন্দ তো? আমলকি গাছটা দিয়ে দেন। এটা কিন্তু এই আমলকিটা হবে লালচে রঙের, লাল আমলকি। হ্যাঁ, আচ্ছা। নেক্সট আমরা ডেকে নিচ্ছি সাহেলা পারভিন নামে কেউ আছেন? লিখেছিলেন আজকে আসেননি। সাহেলা পারভিন আসেননি। খায়রুল বাশার খসরু আসেননি। বাহ, হ্যাঁ, আপনি কে? খায়রুল বাশার ওয়াইফ। ওনাকে একটা পেয়ারা গাছ দিয়ে আসো। দৌড়াও গাছটা দিয়ে আসো। নেক্সট আমরা ডেকে নিচ্ছি সায়েদা ইসলাম, SAIDA ইসলাম। লিখেছিলেন কিন্তু আপনি আজকে আসবেন। আচ্ছা, আসেননি। এত কঠিন নাম কেন? পড়তেই পারছি না আমি। তারপরে ডাকছি রুনালিসা শাহরিয়ার নাই। আচ্ছা, সুলতানা মনি লিখেছেন কিন্তু আজকে আসেননি। মনি। মাহবুবুর রহমান মজুমদার। আম গাছ আপনার পছন্দ? আম গাছ হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো, জানেন? মিয়াজাকি ম্যাঙ্গো, হ্যাঁ, লাল কালার, হ্যাঁ, বড়, যত্ন করতে হবে কিন্তু। আপনি তুলে দেন। এটা কিন্তু মিয়াজাকি ম্যাঙ্গো। আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, এবং আরো বেশি উৎসাহিত হচ্ছে ছাদ বাগানের প্রতি। আসসালামু আলাইকুম। জায়গা হাততালি নাই, হ্যাঁ, হাততালি দিচ্ছে না। কৃষিবিদ মর্জিনা বেগম, আপনার পছন্দ কোনটা? মিয়াজাকি ম্যাঙ্গো আপনার ছাদে আছে? না, মিয়াজাকি ম্যাঙ্গো দেন একটা। আপনি বসেন, আপনার বসেন। এটা কিন্তু মিয়াজাকি ম্যাঙ্গো, গ্রাফটেড করা।
আপনি একটু যত্ন করে লাগাবেন, একটু বড় ড্রামে লাগাবেন। এটা যেহেতু অনেক বছর 15-20 বছর সেবা করবে আপনাকে, একটু বড় করে বড় ড্রামে লাগাবেন। আর আজকে নিয়েই লাগাতে হবে, নট নেসেসারি, বৃষ্টিটা শেষ হোক। ভেজা মাটিতে না লাগানোই ভালো। হ্যাঁ, ড্রামটা একটু সুন্দর করে পরিষ্কার করে লাগাবেন। তারপর হচ্ছে আসমা সুলতানা রানা, না আসলে তো অন্যরা খুশি হয় মনে হচ্ছে। আব্দুল ওয়াদুদ সোহেল, সোহেল ভাই কোথায় যেন দেখিনি, আছে না? সোহেল আসেননি। সুচিতা শাহনাজ, ও যেগুলো আপনার পছন্দের দেন। সুচিতা শাহনাজকে ধন্যবাদ। আপনাদের, আপনি কি প্রথম আসছেন নাকি আগেও আসছেন? আগেও আসছেন। আম গাছ নিতে যাচ্ছেন? চেঞ্জ করে দাও, আম গাছ মনে হয় এটাই শেষ। আচ্ছা, আব্দুল্লাহ আল নোমান আসেননি, লিখেছিলেন। লুৎফুল হাসান রুমি, লুৎফুল হাসান রুমি নাই। জাহিদা আক্তার, জাহিদা আক্তার আসেননি। নেক পারভিন শিমুল, কি কি গাছ আছে? 12 মাসি সজনা নিবেন? 12 মাসি সজনা দাও। 12 মাসের নিচে নিচে ছোট এটাই, হ্যাঁ দৌড়ো। জামরুলটা দিয়ে দাও। মাহবুবা কচি, ও সজনা আছে। 12 মাসি সজনা যত্ন করে লাগাবেন। 12 মাসি সজনার ডাল না কাটলে আপনার কিন্তু সজনা হবে না। প্রায় সময় ডাল কাটবেন, প্রুনিং করা যেটা বলা হয়। হ্যাঁ, একবার ফলন নেওয়ার পর। মেহেদি হাসান তনয় নাই। আব্দুল মতিন, আব্দুল মতিন। হাসিনা পারভিন নাই। এই যে আপনি, জামরুল আছে, পেয়ারা আছে, 12 মাসি সজনা আছে, সবগুলো আছে। তাহলে আপনি আউট করে দিলাম আপনাকে। হ্যাঁ, জামরুল, 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 জামরুল দিয়ে। এমডি লুৎফর রহমান, ও আপনার কাছে ভাগ্য হচ্ছে সজনা গাছ আছে, পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ নিবেন? একটু কথাই বলেন। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত আজকে এই গাছটা পেয়ে, এবং আমি চেষ্টা করবো রেগুলার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে জন্য। স্যারকে ধন্যবাদ। আসসালাম। লুৎফর ভাই ধন্যবাদ। ফারহানা কণিকা, ফারহানা কণিকা আসেননি। ইটস অল রাইট। আমরা নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে নন্দিনীর জন্য। নন্দিনীর কিভাবে উৎপাদন করতে হবে সেটা বলে দিয়েছি। আপনাদেরকে 2টো চারা করে দেওয়া হবে, 2টো রঙের হবে, আবার অন্যের কাছে অন্য রং হতে পারে। চারাগুলো যত্ন করে রাখতে হবে, নিচেগুলো ঢেলে ছেড়ে ফেলবেন। চারাগুলো একটু যত্ন করে, পোকার আক্রমণ থেকে যদি বাঁচাতে পারেন প্রচুর ফুল হবে। ফুল ফুটে যাওয়ার পরে শেষ যখন হয়ে যাবে আমার কাছে আবার মেসেজ দিবেন, আমরা আবার আয়োজন করে আপনাদেরকে আবার দিব চারা। সো চারা নেওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। সেটা হলো আপনারা নিচে, তাই না? হ্যাঁ, মেরি আপা একটু নিচে যেতে হবে। তোমরা সবাই চলে যাও, আর তুমি ফারহান থাকবে ওখানে। আচ্ছা, সবাই ওখানে গিয়ে
আমাদের একটা অনুরোধ হচ্ছে লাইন ধরে নিতে হবে। সবাই যেহেতু পাবেন, তাড়াহুড়ার কোনো কারণ নাই, প্লিজ।